সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আসন্ন ষষ্ঠ বিশ্ব সিলেট সম্মেলন 2021 উপলক্ষে প্রস্তুতি পর্বের অনুষ্ঠান, যেটি ধারাবাহিকভাবে গত 3 মাস ধরে চলে আসছে। আজকের বিষয় হচ্ছে ব্রিটেনের সিলেটি ব্যবসায়ীদের সাফল্যের পথযাত্রা। এই উপলক্ষে ব্রিটেনের বেশ কিছু স্বনামধন্য এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাদের কাছে যাওয়ার আগে আমি যার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি হচ্ছেন যে আমাদের এই সম্মেলনকে আন্তর্জাতিক ভাবে যিনি রূপ দিয়েছেন, তিনি হচ্ছেন ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ প্রফেসর, এবং তিনি এবারকার সম্মেলনের মহাসচিব। আমি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। জিয়া ভাই, আসসালামু আলাইকুম, এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন আপনি? ভালো, থ্যাংক ইউ। আমিও স্বাগত জানাচ্ছি সবাইকে, দেশে বিদেশে টেলিভিশন এবং আমাদের শ্রোতা দর্শক আর আমাদের অতিথি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে সফল মানুষদের সাথে দেখা। এর মধ্যে একজন প্রজন্ম আছে, তাদের কথা আমরা শুনবো, মানুষ ইন্সপায়ার্ড হবে। তো আমি প্রথমে স্বাগত জানাচ্ছি নজরুল ইসলাম বাসন, যিনি আমাদের আজকের এটা সঞ্চালনা করবেন। বাসনের বহু পরিচয়, সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে আমাদের অ্যাঙ্কর। সে আমাদের ইংল্যান্ডে আমাদের যে রিসোর্স, সিলেট মানে লন্ডন, তো এখানের সবকিছু দায়িত্ব বাসন। তো বাসনকে অনেক ধন্যবাদ এই আজকের যে অনুষ্ঠান হচ্ছে, তাদের যে অতিথিরা, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসার জন্য। তারপরে আমি আমন্ত্রণ জানাবো আমাদের একজন অত্যন্ত অনুপ্রেরণাকারী, সে একটা লেজেন্ড। সে সিমার্ক এর নির্বাহী প্রধান, এনআরবি ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা, বিসিসিআই এর চেয়ারম্যান, এবং সে অলরেডি অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার, ওবি বলে, যেটা আমরা অনেকেই জানি, সম্মানিত ইকবাল আহমেদ। ইকবাল আহমেদকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ ইকবাল ফর কামিং। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। আসসালামু আলাইকুম। অ্যাবসলিউটলি। তারপরে আমরা ইউকে বিসিসিআই এর প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, যিনি একজন সফল ব্যবসায়ী এবং একজন বিজনেস লিডার, এবং বাংলাদেশে উনি সবাই অনেক কিছু করছে, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ভাবে। তো আমরা শুনবো ওনার কথা। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, আসার জন্য অনেক ধন্যবাদ। মিয়া মান্নান ইনভেস্টমেন্ট ইউকে এর প্রধান নির্বাহী মিয়া। actually is a young entrepreneur, and I was amazed to listening Jay's contribution, his success in business field, in actually multiple field. So we'll talk about it. We'll learn from Jay what he's doing. Our purpose is to connect all of us, all of you, to the people who are doing business, so they can get direction from you, they can get inspired from your strive and your life. So thank you very much. আমি বাসনকে বলবো এখন থেকে, বাসন একটা পরিচালনা করবে, আমি মাঝে মাঝে প্রশ্ন উত্তর করব। ধন্যবাদ বাসন। ধন্যবাদ জিয়া ভাই, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের এই অনুষ্ঠানে। জিয়া ভাই তো একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন আমাদের ইকবাল ভাই সম্পর্কে। ইকবাল আহমদ ওবি, উনি সিমার্কের প্রতিষ্ঠাতা এবং উনি সিমার্কের কর্ণধার সবকিছু। তা ইউকিবিসিসিআই এর উনি চেয়ারম্যানও। তারপরে উনি সর্বোচ্চ যে একটা খেতাব বাংলাদেশিরা পেয়েছেন, তার মধ্যে ইকবাল ভাই অন্যতম। খুব কম ওবি খেতাব বাংলাদেশিরা পেয়েছেন ব্রিটেনে, ইকবাল ভাই তার মধ্যে অন্যতম। এবং ইকবাল ভাই শুধু ব্যবসা বাণিজ্য নয়, তার একটা সুন্দর মন আছে, শিক্ষার বিস্তারে উনি কাজ করে যাচ্ছেন। উনি ইকবাল আহমদ একাডেমি ওনার এলাকায় বুরুঙ্গাতে খুবই ভালো চলছে, আধুনিক শিক্ষা দেওয়া হচ্ছে ওইখানে। আমার বামে আছেন নুরু ভাই, উনি ইউকিবিসিসিআই এর প্রেসিডেন্ট এবং সফল ব্যবসায়ী, তার কথাও আমরা শুনবো। তারপরে আছেন মিয়া। মিয়ার তরুণ প্রজন্মের ব্যবসায়ীদের মধ্যে একটা ডাইভার্সিফাইড ওয়েতে উনি চলে গেছেন এবং
উনি যে ব্যবসা করছেন তার সাথে বাংলাদেশও সংযুক্ত আছে। উনি বাংলাদেশে ক্রিয়েটর ল্যাবের চেয়ারম্যান এবং উনি ফাইন্যান্স করেছিলেন ক্রিয়েটর ল্যাবকে। এই হচ্ছে আজকের আমাদের অতিথিদের সংক্ষিপ্ত পরিচয়। তো আমি প্রথমে ইকবাল ভাইয়ের কাছে যাব। ইকবাল ভাই তো সেলফ মেড পারসন, সেলফ মেড মানুষ। ইকবাল ভাই, আপনার কাছ থেকে শুনবো। বাসন ভাই, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমার সাকসেস সম্বন্ধে বলতে গেলে আমরা তো অনেক দূর থেকে আসছি। যেমন আমার আব্বা এবং আমার আম্মা যৌথভাবে যে ব্যবসা শুরু করছিলেন 1976-এ, সেটাতে আমি যোগ দেই 1979-এ, এবং তখন থেকে আমাদের শুরু। এবং সেই শুরুটা ছিল তখন মানে একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রামের মতো আমাদের এখানে একটা মুক্তিযুদ্ধ ছিল, এবং বাসন ভাই এটার সাথে জড়িত। আমাদের এখানে যে রেসিজম বা যে ধরনের ডিসক্রিমিনেশন ছিল, এবং আমরা উই ইউজ টু কল আওয়ারসেলফ মাইনরিটি। এখন কিন্তু আর উই আর নো লঙ্গার উই কল আওয়ারসেলফ মাইনরিটি। আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাটাক, অত্যাচার, ডিসক্রিমিনেশন এগুলা করা হতো। এবং বাসন ভাই যখন সুরমা নিউজ পেপারে যখন যোগ দিলেন, এটা আমার মনে আর্লি 80s হবে। এটা উনি সেই রেভুলেশন, বাংলা লেখার রেভুলেশন উনি শুরু করছেন, এবং এই বর্ণবাদীদের হামলার এগেনস্টে উনি অনেক ওনার কলম দিয়ে অনেক যুদ্ধ করেছেন, সেটা আমি নিজের চোখে দেখেছি। এবং আমি ব্যবসার ফিল্ডে আমি একটা উদাহরণ দেই। আমি যখন প্রথম ব্যবসা শুরু করলাম, আমার আব্বা এই কোম্পানির নাম দিয়েছিলেন ইকবাল ব্রাদার্স। তখন আমার দুই ছোট ভাই, তারা ছোট ছোট, তখন আমার ফার্স্ট নাম দিয়ে ইকবাল ব্রাদার্স দিলেন। তো ইকবাল ব্রাদার্সটা অনেকেই মনে করতো পাকিস্তানি, আর আমার যেটা পরিচিত এরা মনে করতো বাঙালি। তবে আমরা কি ধরনের রেসিজমে আমরা বর্ণবাদীদের হাতে, এটা একটু বললেই আপনারা বুঝবেন। আমাদের নর্থ অফ ইংল্যান্ড থেকে M6 হয়ে M1 হয়ে আমাদের লন্ডন যেতে হতো কার্গো রিসিভ করার জন্য। এবং ওখানে লন্ডনে, যেহেতু টাওয়ার হামলেট ইস্ট লন্ডনে আমাদের বাংলাদেশি কমিউনিটি যথেষ্ট, ওখানে আমাদের ডিস্ট্রিবিউশন ছিল। তো আমাদের গাড়িগুলা তখন আমার মনে আছে প্রায় 8টা থেকে 10টা গাড়ি, সব গাড়ির বাইরে ইকবাল ব্রাদার্স নাম লেখা থাকতো। বাসন ভাই নিশ্চয়ই আপনার মনে আছে না? তো আমার 6 মাস পরে গাড়িগুলা প্রিন্ট করা, নতুন গাড়ি কিনছি আমরা, মার্সিডিজ নতুন এই ট্রাক, বক্স ট্রাক। গাড়িগুলা প্রিন্ট করার পরেই 6 মাস পর থেকে আমাদের গাড়ি প্রায় M1-এ ওয়াটফুড গ্যাপের পরে ওখানে একটা স্টেশন আছে, ওখানে উইং ব্রিজে নিয়ে যায়। তো উইং ব্রিজে নিয়ে গেলে আমরা তো আবার ক্যালকুলেশন করে দেই, আর আমাদের এটা চিংড়ি মাছ এবং বিভিন্ন ধরনের মাছ ওয়াটার ব্লকের মধ্যে থাকে, আপনার গ্রোস ওয়েটটা ক্যালকুলেট করতে পারি না। সুতরাং মাঝে মধ্যে ওভারওয়েট হয়, আমাদের ফাইন টাইন করে। তারপর থেকে রেগুলার আমাদের করতে থাকে। তারপরে আমাদের ওভারওয়েট না হলেও আমাদের ধরে। একজন অফিসার, পুলিশ অফিসার আমাদের 2জন ড্রাইভারকে বলছে যে দেখো, আমরা কিন্তু ইকবাল ব্রাদার্সের গাড়ি যেখানে দেখবো সেখানে আমরা প্রসিকিউট করব। মানে দ্যাট ওয়াজ দ্য কাইন্ড অফ রেসিজম। শুধু আমি বললাম ইনস্টিটিউশনাল রেসিজম, আর লোকাল তো আর বলার দরকারই পড়ে না। আমাদের ওয়ারহাউসে আমাদের ডিল মারতো ওইগুলা। যাই ওইখান থেকে আমরা অনেক যুদ্ধের মাধ্যমে আমরা বেরিয়ে আসছি। আমি তো খুব বকাল, আমি তো ওই ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে এইরকম ভাবে কন্টিনিউয়াস বক্তৃতা দিছি যে আমার যদি সাদা চামড়া হইতো, আই কুড হ্যাভ ডান 10 টাইমস মোর। আমার কাছে এই মেধা আছে যেটা আমি যদি এখানে সাদা চামড়া হইতাম তাহলে আই কুড হ্যাভ ডান 10 টাইমস মোর। এটা দিয়ে আমি কিন্তু অনেক পারো হয়ে গেছি। যেমন আমি বর্তমানে যে অফিসে, আমি এখানে প্রায় 7 একরের মধ্যে বিশাল বড় আমাদের একটা, আলহামদুলিল্লাহ, এইটার কিন্তু আমার প্ল্যানিং পারমিশন দিতে হয় নাই। আমি গিয়া সিটি কাউন্সিলের ভিতরে আপনার চিফ যে ইঞ্জিনিয়ার তার সামনে এবং মেয়র এবং তাদের চিফ এক্সিকিউটিভ সামনে আমি এই কথাগুলো বলছিলাম যে আমাকে কেন পারমিশন দেওয়া হয় নাই, জাস্ট বিকজ ইউ গাইজ থিংস দ্যাট আই ক্যানট বিল্ড এ প্রপার ইনফ্রাস্ট্রাকচার। তুমি যদি এইটা যেদিন বিশ্বাস করবা সেই দিন কিন্তু আমরা এই দেশে আর থাকবো না, চলে যাবো। সো দিস ইজ দ্য টাইম। এবং আজকেই যদি আমাকে এই পারমিশন দেওয়া হয় তাহলে আই উইল গো ফর দিস প্রজেক্ট, আদারওয়াইজ আমি তখন আমার ইঞ্জিনিয়ার সব নিয়ে গেছিলাম। এবং ইউ উড নট বিলিভ,
নর্মালি এই দেশে একটা প্রজেক্টের প্ল্যানিং পাস করতে হলে এটা একটা কমিটির মাধ্যমে যেতে হয়, লোকাল বিভিন্ন কাউন্সিলর, বিভিন্ন ধরনের তাদের কমিটি। বাট ওই দিন সাব্যস্ত হয়েছিল যে ইকবাল আহমেদের এখন থেকে যত প্রজেক্ট হবে আমরা 4 জনে রবার স্টাম্প মেরে দেব। আপনার মেয়র, মানে ইলেক্টেড মেয়র যিনি থাকবেন, চিফ ইঞ্জিনিয়ার যে থাকবেন, আরো 2 জন লিডার অফ দ্য কাউন্সিল, আরো 1 জন, 4 জন বলে আমরা দেখব এবং আমরা খুশি হব, আমরা দিয়ে দেব। আমি একটা দিছিলাম যে লোকাল কমিটিতে গেলে বিভিন্ন ধরনের লোকাল কাউন্সিলররা থাকে, ওরা তো আমাদের ব্যবসার এটা বুঝবে না। না, আমি কথাগুলো বলার কারণ হলো এই ধরনের জিনিসগুলো আমরা সম্মুখীন হয়েছি। আজকে কিন্তু আমাদের ছেলেমেয়েরা ওইটা ভাবতে পারবে না, চিন্তাও করতে পারবে না। তারা ইকুয়াল রাইট সম্বন্ধে তারা কিছু বুঝেও না। তারা মনে করে হোয়াট ইজ ইকুয়াল রাইট, উই আর ব্রিটিশ। আমার ছেলেরা যদি কেউ জিজ্ঞেস করে ওয়ার ইউ ফ্রম, well actually my dad is from Bangladesh, but I born here. তো যাই হোক, এটা আলহামদুলিল্লাহ আমরা এই সাকসেসটা আমরা পেয়েছি। এবং আমি একটা কথা বলি ইকবাল তোমার এই প্রসঙ্গে, যে সিলেটিদের ভিতরে এই যে একটা লিডারশিপ, এই যে যখন অনেক বছর আগে, 100 বছর আগে বা তারও বেশি, অনেকে যারা পড়াশোনা জানতেন না, তারা একটা শিপে করে চলে আসলেন, জাম্প করে, পরে তারা সমস্ত ইংল্যান্ডে আজকে যে শুরু হয়েছে, কেন হয়েছে? জেনেটিক্যালি লিডারশিপ স্ট্রং তাদের ভিতরে ছিল। সিলেটের যেখানে গিয়েছে এই যে সাহসের ব্যাপারটা দাঁড়াবার, এই জিনিসটা আসলে কিন্তু আমাদের একটা ঐতিহ্য। এনিওয়ে, ধন্যবাদ, তুমি বলতে থাকো। সরি, আমি আরেকটু উদাহরণ দিই। তারপরে আমরা কি করলাম, আর্লি 1993 দিকে যখন আমরা ইউ পারমিশন হয়ে গেল, আমরা কিন্তু ইসি যখন ছিল তখন আমরা এক্সপোর্ট করতাম, তখন 12টা সার্টিফিকেট লাগতো ইউরোপে এক্সপোর্ট করতে। আর ইউ যখন হয়ে গেল তখন আমরা যেমন 1 শহর থেকে 8 শহরে যাই, এরকম হয়ে গেলাম। তখন আমি আমার প্রথম ফ্যাক্টরি উদ্বোধন করি জন গামারকে দিয়ে। জন গামার এখন হি ইজ দ্য লর্ড অফ ডেভন। এখন উনি প্রথম ফার্স্ট মিনিস্টার ছিলেন এবং আমি এই এগ্রিকালচার মিনিস্টার। এবং এরপরে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব আইসা আবার ওপেনিং করেন। তো এই ফ্যাক্টরিটা করার পরে আমি ভাবলাম যে আমরা এক্সপোর্ট করব। তো এটা পুলিশের ঘটনার পরে কিন্তু আমরা গাড়ি মিটাই দিছি সব। আর ইকবাল ব্রাদার্স নাম নাই, এখন প্লেন গাড়িতে যায়, প্লেন গাড়িতে আসে। এখন আমাদের পুলিশের আর কোনো বিরক্ত করে না। যাই হোক, এখন গেলাম এক্সপোর্ট করতে। এক্সপোর্ট যখন শুরু করলাম, তো আমাদের কাছ থেকে কেউ মাল কিনে না। আমরা গেলাম ওই যে সাউথ অফ ফ্রান্সের মার্সে, নিস, তারপরে মিনোপলিস, মানে বিভিন্ন যত বেস্ট টুরিস্ট এলাকা ওখানে। কারণ আমাদের গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি তো খুব এক্সপেন্সিভ, এগুলো হলিডে রিসোর্ট ছাড়া বিক্রি হয় না। আমি আর আমার ভাই বললাম কি, যে আমরা বললাম যে এক কাজ করো, বিকজ দ্যাট টাইম উই ওয়ার মেকিং হিউজ প্রফিট। আমরা বললাম 1 টন 2 টন মাল আমরা ওদেরকে এমনি দিয়ে দিই, তোমরা মাল বিক্রি করে আমাদের টাকা দিবা। বাট স্টিল দেন তারা দে কুড নট বিলিভ যে আমরা ম্যানচেস্টারে আমাদের একটা ফ্যাক্টরি আছে, আমাদের একটা ওয়্যার হাউস আছে, আমাদের একটা অফিস আছে, এটা বিশ্বাস করতে পারে না। এবং অনেকবার আমরা এরকম মানে তার ডিনারের মধ্যে ড্রিঙ্ক খায়া তারপরে আমাদেরকে বলে ইউ গাইজ আর ইন্ডিয়ান, ইউ আর বাঞ্চ অফ ব্রোকার, ইউ ব্রিং প্রোডাক্ট ফ্রম ইন্ডিয়া অ্যান্ড ইউ সেন্ড ইট, আই ডোন্ট বিলিভ ইউ হ্যাভ ফ্যাক্টরি। এইরকম পর্যন্ত আমাদের নাজেহাল করছে। যাই হোক, তারপরে আমি একবার একটা ঘটনা বলি, এটা আমার বইয়ের মধ্যে আমি লিখছি, আমার একটা অটোবায়োগ্রাফির মধ্যে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রফেসর লর্ড দেশাই, হি ইজ দ্য ব্যাকবোন অফ লেবার পার্টি। অ্যান্ড জিয়া ভাই, বাসন ভাই, আপনারা সবাই জানেন উনাকে। ওনার একটা সেমিনার ছিল, আই ওয়াজ ইনভাইটেড। তখন আই ওয়াজ অ্যান অ্যাডভাইজার টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট সাউদার্ন এশিয়ান অ্যাডভাইজারি গ্রুপ ফর ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড ইনভেস্টমেন্ট। আমি ওখানে যাওয়ার পরে উনি একটা স্পিচে উনি বলছিলেন, তখন মেজরিটি ওয়ার ইন্ডিয়ান অ্যান্ড এশিয়ান, পাকিস্তানিজ অ্যান্ড আদার। উনি বলছিলেন যে নাও ইউ শুড give a big drive to export for the European countries এই সেই অনেক। আর আমি তো গেছি ওই উদ্দেশ্যে যে আমি এক্সপোর্ট করব, এবং আমার ভিশন ছিল যে আই ওয়ান্ট টু আর্ন এ কুইন্স অ্যাওয়ার্ড এক্সপোর্ট করে। তো উনি এক্সপোর্ট সম্বন্ধে এত বেশি কথা বলতেছেন, তখন আই ওয়াজ কিপ রেইজিং হ্যান্ড। তো আমি তখন ওনাকে চিনতাম না। আমার বলে এক্সকিউজ মি, উনি আমাকে বলতেছে হোয়াট ইজ ইউর নেম? আছে মাই নেম ইজ ইকবাল আহমেদ, আই হ্যাভ এ কোয়েশ্চেন। হি সেজ ইয়েস ইউ রেইজ হ্যান্ড টুয়াইস, 3 times, but can you just hold on, let me finish my speech. তো আমি তো আই ওয়াজ আউট অফ এক্সাইটমেন্ট, আমি তো হাত তোলাচ্ছি, বারবার তুলতেছি। তারপরে আমি ওনাকে বললাম যে দেখেন, আমি একটা ফ্যাক্টরি দিছি এবং আমার ইতিহাস তো এইটা। দে কুড নট বিলিভ মি দ্যাট
I have a factory in Manchester, and I produce this, reproduce this product of England, and I want to export. তখন তো বাংলাদেশের চিংড়ি টিংড়ি ইউরোপে খাইতো না, বলতো যে তোমাদের এখানে হাইজিন নাই, পানি নাই, এই নাই সেই নাই। Just before they created the competent authority by European Union, এর আগের কথা বলতেছি। তো উনি বললেন যে what is your company name? আমি বললাম ইকবাল ব্রাদার্স এন্ড কোম্পানি। My dear Iqbal, you first thing you do is you change the name of your company, because you represent India and Bangladesh and Pakistan by saying Iqbal Brothers Company. You have an English name, anything which does represent England. And then don't send your brothers. When I was telling the story that this is how they, take a make out of us. He says, no, don't send your brothers. Get a white man, get an English man to sell your product. And there will be nobody will ask you the question. আমি বিশেষ করে আমার বইয়ের মধ্যে ওইটা লিখছি, এবং লর্ড দেশাই মানে উনি আমার বইটা লঞ্চ করছে আইওডিতে, ইনস্টিটিউট অফ ডাইরেক্টরস ইন লন্ডন। তো যাই হোক, উনি হি ওয়াজ লাফিং এট দিস স্টোরিজ। তো আমি ঘটনাটা কেন আমি ঘটনা বললাম সংক্ষিপ্তভাবে, যে নাম্বার ওয়ান, টু ডু বিজনেস ইউ হ্যাভ টু থিঙ্ক বিগ। ইউ উইল মেক মিস্টেক, and you learn from your mistake. বাট আমি যদি সেই দিন লর্ড দেশের সেমিনারের লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে আমি না যাইতাম, তা আমার এই শিক্ষা হইতো না। আর আমি যদি এই পুলিশে আমাকে বারবার ধরতো না, তাইলে আমি ওইখান থেকে আমি শিক্ষা পেতাম না। সো ওয়ান থিং আই উড লাইক টু অ্যাডভাইস অল দ্য নিউ এন্টারপ্রেনার, যে টেক এনি চ্যালেঞ্জ, হোয়াট এভার ইউ থিঙ্ক রাইট, ইউ ডু ইট। You make a mistake and you learn from the mistake. Unless you take the challenge, you will never learn. আর আরেকটা হলো যে আপনার everyone has to be creative. Without a creativeness, don't follow anybody. Just create your own. Of course, you have to have a role model, but put your own ideas into it and make mistake. The more mistake you make, the more things you will learn. Thank you. জিয়া ভাই, অনেক জনের কথা বলার আছে। Thank you. আপনার অনেক মূল্যবান। Thank you. Amazing. অনেক আমি সবসময় টক শো দেখি, তো আমি দেখি যে টক শোতে সবসময় উপস্থাপক বেশি কথা বলেন, তো আমি খুব কম কথা বলবো। আমি এখন আহ্বান জানাবো আমাদের নুরু ভাইকে। নুরু ভাই, আপনি তো এখানকার ব্যবসার কথা ইকবাল ভাই অনেক কিছু বলছেন, সিমিলারলি আপনারাও ফেস করেছেন এইগুলা। তো বাংলাদেশে আপনারা কি করতেছেন, মানে সিলেটে যে আপনি প্রজেক্টগুলা করতেছেন, এইগুলা কি করতেছেন আপনারা? আপনি আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে নাজমুল ভাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হইল গিয়ে আমার দাদা কিন্তু জাজও আসলা, এবং 1956 ওই দেশ হারিয়ে গেছলা। তখন এরপরে আমার বাবা আইসন 1963, ও সূত্রে আমরা আইছি। আমি 17 বছর বয়সও আইছি, কেন ম্যাট্রিক জাস্ট পাস করার পরেও আইছি। আইয়া আমি প্রথমে টাওয়ারে আসলাম, মানে কাজ করছি টেইলারও, পরে একটা হোটেলও কাজ ধরছি। এরপরে আমার কিছু আত্মীয় স্বজনে আমার এনকারেজ করলাম রেস্টুরেন্টের চিন্তা ভাবনা করা। তখন গেলাম রেস্টুরেন্টে কাজ শিখলাম, কাজ করলাম। আমার দাদা আসলা, তারা আমার সবসময় প্রেশারাইজ করতাম রেস্টুরেন্ট বড় টাকা দিব। তারা কিন্তু আমার বিরাট একটা ফাইন্যান্স করছেন, এবং ফার্স্ট রেস্টুরেন্ট 1980 আমি ব্যবসা করি। এরপরে একটা করে 13-14টা রেস্টুরেন্ট করছি। সবসময় আমার 4টা-5টা আছিল, এখন আল্লাহ দিলে 3টা আছে। আর দেশের যেটা হইল গিয়া ব্যবসা ইনভেস্টমেন্টও আছে, প্রপার্টি ইনভেস্টমেন্ট। দেশের যেটা করছি আমি, বাংলাদেশ ওই শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 12 বছর বোর্ড অফ ডাইরেক্টর আসলাম। বাংলাদেশের সিনেমা হলও চালাইছি, ব্রোকারেজও করছি। এখন আমরা যেটা করছি, একটা ডাবল গ্লেজ, ইংল্যান্ডের স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা ডাবল গ্লেজ ইন্ডাস্ট্রি করছি। এটা আমরা শেরপুরও একটা মুভমেন্ট করি। আর এরপরে আমরা বটল ওয়াটারিং করি। এরপরে একটা হোটেল আমরা করি 4 স্টার এয়ারপোর্টের কাছে। এটা আশা করি ডিসেম্বরও আমরা লঞ্চ করব। আর একটা আমরা জিও করিয়ার যেটা করিয়ার ওই রিসোর্ট করিয়ার এয়ারপোর্ট, এটা এয়ারপোর্ট থেকে 3 মাইল দক্ষিণে, এটা হয় খালাগুল। এটা জমশেদ আলী রিসোর্ট। এটার মধ্যে একটা অঙ্গ আছে ট্রি টপ অ্যাডভেঞ্চার। এইখানে বিভিন্ন ফ্যাসিলিটি থাকবো, যেটা হইল এখন আমরা করে নিয়েছি একটা কটেজ। এইখানেও দরকার পুকুর আছে, মাছ মারার ব্যবস্থা আছে, প্রচুর জাতের গাছ আছে, বিভিন্ন জাতের গাছ আছে। এবং এটা ন্যাচারালি, এটা আপনি ধরুন হর্স রাইড করতা, এক ট্রি থেকে আরেক ট্রিতে যাওয়া, ফিশারি করা,
আগো ধরো আজ থেকে 50 বছর 100 বছর আগে যে গ্রামের পরিবেশ আছিল এইটা আমরা ক্রিয়েট করিয়া এবং বিভিন্ন আপনি যে কেউ যদি যায় শহরতলির মানুষের জন্য একটা হয়ে যায় যে দুধটা কিভাবে নেয় গাভীটাকে, মুরগি কিভাবে ডিম দেয়, এই ডিমটা সকালে উঠে এখানে যে তারপর ডিমটা আনিয়ে তার নিজের হাতে সিদ্ধ করবো, গাছটাকে কাঁঠাল ফাড়িয়া খাইব, আম ফাড়িয়া খাইব, এইভাবে আমরা পরিবেশের এবং এটা প্রচুর জাতের গাছ আঁকি আপনার নিম থাকি লইয়া আপনার সাতকরা হোক আমরা ব্রাজিল থাকি কিছু গাছর বিছিয়া আনাইয়া করছি এবং ওই একটা কমলা লেবু সাতকরা ইউ নেম এনিথিং অলমোস্ট, এমনকি মৌমাছির বাসাও আমরা করছি। এই পরিবেশটা আমরা দেওয়ার চিন্তা ভাবনা আছে। আর এইটাই, আর আমরা বর্তমানে একটা ওই বিভিন্ন সংগঠনের আমি যুক্ত একটা দরকার চ্যারিটির কাজ করি। এর মধ্যে হইল গিয়া ওই আমি একটা স্কুল, আমার স্কুলের কয়েকটা প্রায় 2টা হাই স্কুলে আমি ফাইন্যান্সিয়ালি এডুকেশন ডেভেলপমেন্ট সাপোর্ট করি, লাইব্রেরি করিয়া দিছি, কম্পিউটার ল্যাব বা চ্যারিটি কাজ করি যেগুলা ওই নিজের স্বার্থেও করি না, পাবলিকের স্বার্থেও করি। এগুলো আমার মেইন উদ্দেশ্য, ওগুলো করিয়া থাকি আর কি। থ্যাংক ইউ। লাস্টলি একটা কথা রয়েছে, আমরা ইউকে বিসিসিআই যেটা আমরা করি এটা টোটালি ভলান্টারি অর্গানাইজেশন। এটা ইকবাল ভাই চেয়ারম্যান, আমি প্রেসিডেন্ট। এটা আমরা কিন্তু আমরা কন্ট্রিবিউট যেটা আমরা মনে করি কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি, অর্থাৎ ব্যবসায়ীরা এই যে ইকবাল ভাই যেটা কইছেন যে আমরা নতুন প্রজন্মের ব্যবসা ঢুকানি বা সহযোগিতা করা, অ্যাডভাইস দেওয়া, লিঙ্ক বিটুইন টু কান্ট্রি, এটাই আমার মূল উদ্দেশ্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি জি জি ভাই, আমি একটু কইলে যাবে আপনি সরি আমি সিলেটি থাকছি, এনিওয়ে প্রবলেম নাই। আমরা যেটা ওই ইকবাল ভাইয়ের কাছ থেকে আসলে শুনবো পরবর্তী পর্যায়ে ইউকে বিসিসিআই সম্পর্কে আরো বিস্তারিত। জিয়া ভাই আপনি বলেন। না সরি, আমি আই ক্যান্ট ফর মাই এক্সাইটমেন্ট। তো আমি যেটা শুনলাম, কারণ আপনারা যারা বিদেশে যাইয়া খুব সাকসেসফুল হইছেন, হার্ড ওয়ার্ক করিয়া, তারা আবার বাংলাদেশ মানুষের লাগে ইনভেস্ট করা এবং সিলেক্টরে, কারণ আমরা উদ্দেশ্য হলো যে আমরা আসতে বাংলাদেশে করা দরকার, কিন্তু সবসময় ইজিয়ার টু ডু ইট ইন ইয়োর হোম টাউন, এবং হোম টাউনের মানুষের লগে একলগে মিলিয়া জিনিসটা করাটা খুব ইম্পর্টেন্ট। আর আপনার যে ডাইভার্সিফাইড জিনিসটা, ওটাও এগুলো যেটা কথা আসলাম যে ইউজ ইউর ওন ইমাজিনেশন, ইউর ড্রিম, হোয়াট এভার ইউ সি অ্যাকচুয়ালি ইউ ক্যান কন্ট্রিবিউট। আমরা কদিন বাঁচবো, কিন্তু আমরা যদি এটা করতাম পারি। একটা জিনিস আমি আপনারা এটা আমি সবার লোক মাত্মবাদে এডুকেশন, আপনারা লন্ডন তো বহুত মানুষের এডুকেশনের লাগে হেল্প করা ফান্ড দিরা, কিন্তু সিলেটের এডুকেশন কিন্তু ফিসে যায়। আমরা ফিসে একমাত্র পার্বত্য চট্টগ্রাম। তো আমি এটা একটা আলাপ ফরমেটের লাগে আমরা কিছু মডেল দেখছি, একটা কলেজে বা একটা স্কুলে বা একটা প্রাইমারি স্কুলে উন্নত করতে হইলে হাউ টু স্পেন্ড মানি ওয়ার, লাইব্রেরি বা কম্পিউটার বা ছাত্রদের যে আমরা বৃত্তি দেই, তার উপরেও যেমন টিচার ট্রেনিং, মানে তো টিচার হলে যদি আমরা ইনসেন্টিভ দিই, যশোরে আমরা একটা প্রজেক্টে ইনভলভ, যখন টিচারের ইনসেন্টিভ দেওয়া হইলো ছাত্রদের কোনো বৃত্তি না দিয়া, দেখা গেল 80% জিপিএ 5 পাইরা। বাট এনিওয়ে, এটা এডুকেশন সম্বন্ধে আমরা বিরাট একটা দায়িত্ব আছে, বা আপনারা যে ইনভলভ হয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এটা আবার মাত্মনে বাসন। জি, আমি আগেই বলেছি যে আমরা ইউকে বিসিসিআই সম্পর্কে পরবর্তী পর্যায়ে আমরা ইকবাল ভাইয়ের কাছ থেকে শুনবো যে পরবর্তী। এখন আমি যে নাও ইটস ইওর টার্ন। Assalamu alaikum. Assalamu alaikum. I can't speak Sileti fully. Matam fari, but kintu amar problem hobe ekটু মাইন্ড করবেন, আমি ইংলিশে মাতলে কিছু বারাটি গান এক্সপ্লেইন করতে পারবো। খুব ভালো হইবো, বিকজ আমরা both second generation that they will love it. তুমি ইংরেজিতে কইলে they will ভালো বুঝবে। Thank you so much. I feel more comfortable speaking in this way. Listening to Mr. Iqbal Ahmed just there was absolutely, it's a brilliant thing to hear. I'm these, I suppose I'm a second generation person, and without the likes of Mr. Iqbal Ahmed and even Mr. Nazmul Nuru, I would not be here. That's a simple fact.
They made my life very much easier. The story which Mr. Iqbal Ahmed has mentioned about the racism, which was prevalent in the 70s and 80s and even in the early 90s, if they did not deal with all of those problems at that time, and people like my uncle, Mr. Nazrul Islam Bashun, and I'm sure yourself, Professor, people like yourself bringing these sort of things out in the open, taking it up to the relevant authorities to make sure these very big issues are tackled, there would not be entrepreneurs like myself who have found it so much easier to be able to think big, as Mr. Ahmed has mentioned. One of my policies in business is you always have to think big. Jodi ekta business idea apnar dol lage na, boy lage na, you're not thinking big enough, essentially. This is a policy, and I speak to my uncle about this sometimes, and he likes the idea. Thinking big, it's easy to say think big, but doing it and the action itself is actually very, very scary, or it can be very, very scary. But as I've mentioned, this is my policy. And every time when I wake up in the morning, I say, what am I going to do today? And how big is this going to be? And this is the way to go about it. Because if you aim for the stars, at the very least, you get the moon, or something along those lines, right? So you have to aim very, very high. So thank you very much for everybody who's actually made it so much easier, paved the way for younger business people, the second and the third generation of people. And just 1 second. Sorry, can you see me? I don't know what happened there. Apologies. Yeah, so just on that subject, I'm primarily involved in the UK in business in various different sectors and industries, but I was born in Bangladesh. I came to the UK when I was about 6 years old, and I have family members in Bangladesh. I didn't actually think about doing anything in Bangladesh until maybe 3-4 years ago, when I spoke to my uncle Nazrul Islam Bashun about a dream, a passion which I had. I thought, Alhamdulillah, I'm quite successful in whichever field I have stepped into. Why don't I do something in Bangladesh? And where shall I start? I thought the first place to start really is education. There are two things which we do. I'm sorry, I don't know what's wrong with my camera, but there's two things which we do from the UK and abroad, America and Europe, etc. We find it very easy to give charity to people, okay? But charity itself, when you just give money with no sort of intention as to where it's going, and we don't know many times as to where it's ending up, a lot of the times the funds get lost. So my idea was, instead of just giving money, how about we educate those people, younger people in Bangladesh, who are going to be the future of not only Bangladesh, of the world maybe, because as we've already discussed, we in the Sylheti area mainly, because we know about the Sylhetis, but I'm sure the rest of Bangladesh also has many, many talents. Bangladeshi people are very, very talented. If you give an inch, the Bangladeshi individual would be able to go right to the top of whatever industry. This is what I found, and especially now, because we're not facing the type of racism, we're not facing some of the challenges which the previous generation of business people have faced, and therefore there is no excuse not to be able to do well at this present time. Whether we have to in the UK, of course, start doing business in the UK, and it's a logical step to go to Bangladesh. So I created a school in Bangladesh, which essentially helps with the impoverished with learning technology, things like coding, which is an everyday must, something which we have to use. And if you can learn how to code, you can be sitting in a mud hut in Bangladesh as long as you have the internet, and you'd still be able to provide a service to the world, essentially.
Now, how do we get people or young children who are unable to feed themselves, never mind spending money to go to school? How do we do this? So we had the idea of creating one school where we will be charging a certain amount of money, which will then help with the financial element to the other school. And this project we started a couple of years ago. Unfortunately, COVID didn't help the matter, but we got started it was in Ambarkana in Sylhet, and it was a wonderful project, and it still will be, inshallah, when everything opens up again, we can restart the scheme again. But it's a project which will help people who would otherwise not have had any opportunities to learn technology because they just simply wouldn't be able to afford a laptop. So this is an opportunity which we are providing. And on top of that, my expertise in the UK is in business, but mainly in healthcare. There are plenty of opportunities. There are plenty of opportunities in Bangladesh, I believe, where I can take the skill which I have developed in the UK. Can you see me? Yeah. Yes. There are plenty of skills which we can take from the UK, which I have learned, and there'll be many others like myself who we can then take back to Sylhet, and we can adapt that in Sylhet. And this is the next project which I'm hoping, when things become a little bit more normal, we can transfer into the Sylhet district. And I keep on saying Sylhet. I mean, I know this show is about Sylhet, but in reality, my heart is in Bangladesh. We will have to start off in Sylhet because it is our home city. That's what we recognize. But my intention is we need to look after the whole of Bangladesh and not just this one city, which we're very lucky to come from. Thank you, Jay. So just to mention that you're absolutely right. So I started to do something in whole Bangladesh for last 20 years, policy making. It's working a little bit, but not as much. So when we started in Sylhet, this kidney foundation and kidney hospital, so one of my friends from Borisha, he wanted to give me some money. I said, don't give me money. He said, how come? I said, you do it in Borisha. Use the same model and do it over there. So even though we call it Sylhet Shammelan, it's not really it's kind of like a model to create with the people coming from the same area who has limited resource. If they can sustain the health and everything by supporting the system beyond government. So that's the policy. You're absolutely right. We wanted to improve whole Bangladesh. And the way we want to do it, we wanted to collect people from each area and inspire them, show them example, and do something. So you're absolutely right. Go ahead, please. Don't stop. So thank you. Thank you, Jay. You will come again. Now I am going to Iqbal Bhai again. Iqbal Bhai, আপনি সব সময় খুব সুন্দর সুন্দর আইডিয়া আমাদের সাথে শেয়ার করেন। আপনার একটা আইডিয়া আছে যে আপনি আগামী ডিসেম্বর মাসে সিলেটে একটা এনআরভি গ্যাদারিং করবেন বা সম্মেলন করবেন। এইটা সম্পর্কে কি আপনি আমাদের দর্শকদেরকে একটু বলবেন? He has expressed everything, is what was very interesting. আমি এখন ওই যে আপনাদের সিলেট, how we can build bridge between Sylhet and Bangla and the world, Western world. এখন আমি কেন সিলেট বলতেছি সেটা বলবো আপনাদেরকে, বাট সর্বপ্রথম আমি এই অনুরোধ করব আমাদের জিয়াউদ্দিন ভাইকে, যে উনি যে সিলেট সম্মেলন যেটা করেন বা যেটা কোনো চিন্তা ভাবনা করার থাকে এই লন্ডনে, তো এটা আমি তো পার্সোনালি তো ওনাদের সাথে থাকবোই, আর এবং আমরা ইউকে বিসিসিআইও আমরা ওনাদের সাথে কাজ করতে আমরা উৎসাহী। সর্বপ্রথম আমি বলি ইউকে বিসিসিআই করার পিছনে কারণ হলো ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো ক্যাটালিস্ট নামটা আসছিল, I was a catalyst for export from northwest of England. তো আমাকে একটা টাইটেল দেওয়া হয়েছিল, আমি ক্যাটালিস্ট। তো ওই নামটা আমি দিছিলাম আমাদের একটা গ্রুপকে, এবং তারা বললো যে ঠিক আছে আমরা ওইটাই করি, এবং ইটস ভেরি ওয়েলকাম বাই এভরিবডি ইন বাংলাদেশ। যে ক্যাটালিস্ট বলতে একটা সায়েন্সের একটা ওয়ার্ড, এটা ইট ওয়ার্কস বিটুইন দিস টু কান্ট্রি। তো
আমাদের ইউকের অ্যাক্টিভিটি হলো যে আমরা ওই যে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি আমাদের নুরুভাই যেটা বললেন, আমাদের এটা হলো যে আওয়ার জব ইজ টু বিল্ড ব্রিজেস বিটুইন টু কান্ট্রিজ অ্যান্ড ফাইন্ড দ্য ট্যালেন্টস ইন আওয়ার কমিউনিটি। আমাদের কমিউনিটির মধ্যে যে ট্যালেন্টস কোন কোন জায়গায় আছে এবং কি করতেছে তাদেরকে স্বীকৃতি দেওয়া, অ্যাওয়ার্ড দেওয়া, এবং শুধু ট্যালেন্টস না, আমাদের যে রোল মডেল যারা আছেন তাদেরকে রিকগনিশন দেওয়া। এবং তার মধ্যে আমরা বাংলাদেশ থেকে 3টা গালা ডিনারে 3 জনকে দিয়েছি। প্রথম দিয়েছিলাম আমরা 4 জনকে মনে হয়, শামসুন চৌধুরীকে দিয়েছিলাম প্রথমবার, আপনার গ্রুপের কি নাম আমাদের, আরে শামসুন চৌধুরী স্কয়ার ফার্মাসিউটিক্যাল স্কয়ার। তারপরে লতিফুর রহমানকে আমরা দিয়েছিলাম। তারপরে আমরা ইয়েকে দিলাম আমাদের জি রৌফ চৌধুরী সাহেবকে দিলাম। আর তারপরে আমরা দিলাম আমাদের মঞ্জুর এলাই সাহেবকে। এই 4 জন আমাদের, আমরা মনে করি যে 4 জন বাংলাদেশের এবং শীর্ষস্থায়ী এবং ভেরি সাকসেসফুল বিজনেসম্যান, ওনাদেরকে দিলাম। আর ইংল্যান্ডে আমরা অনেকেরই দিয়েছি, অনেক ইয়াং সাকসেসফুল এন্টারপ্রেনার। তারপরে আমাদের কাজ ছিল ট্রেড মিশনে যাওয়া। এদের এখানে যারা উৎসাহী বাংলাদেশে ব্যবসা করবে তাদের সাথে একবারে প্রধানমন্ত্রীর সাথে আমরা দেখা করতে পারি নাই বিভিন্ন কারণবশত, আদারওয়াইজ এই প্রেসিডেন্ট থেকে নিয়ে সব মন্ত্রীদের সাথে আমরা দেখা করছি এবং আমাদের অনেকে উৎসাহী এবং অনেকে ব্যবসাও করছেন আমাদের মাধ্যমে। তো এটা হলো আমাদের পার্ট অফ, আমরা যারা আছি, যে যতজন ডাইরেক্টর এখানে আছেন অনেকেই সবাই সাকসেসফুল ব্যবসায়ী এবং ডায়াসপোরা যাদের দেশে এবং ইংল্যান্ডে ব্যবসা আছে। তো আমি যেটা ফাইনালি সিদ্ধান্ত করছি সেটা বাসন ভাইয়ের সাথে শেয়ার করছি এবং ইউকে বিসিসি এর সাথেও শেয়ার করছি। আমি যখন প্রথম ব্যাংক নিলাম, লাইসেন্স প্রথম আমি নিয়েছিলাম এনআরবি ব্যাংক লিমিটেড, তারপরে আরো 2টা ব্যাংক হলো এনআরবি গ্লোবাল, এনআরবি কমার্শিয়াল। আমরা 3 জন চেয়ারম্যান শুরু থেকে আমরা চিন্তা করছিলাম যে আমরা একটা এনআরবি ডেজ করব। যেহেতু এনআরবি নাম দিয়েছি, এনআরবিদেরকে আমরা একটা সম্মান দেব। ইন্ডিয়াতে দেয় এনআরআই ডে করে, তারা একটা সব স্টেট মন্ত্রী মিনিস্টাররা যায়, সব স্টেটের বিদেশ থেকে যায়। তো এইটা করতে গিয়া আমি একটু হিমশিম খেলাম। তারপরে আবার আমাদের চেয়ারম্যানশিপ চেঞ্জ হয়ে গেল, 3টা ব্যাংকেরই চেয়ারম্যানশিপ চেঞ্জ হয়ে গেলাম, এন্ড উই লস্ট ইন্টারেস্ট। প্রধানমন্ত্রীর সাথে কথা বলছিলাম, উনি রাজি হয়েছিলেন। তারপরে দেখলাম এখানে কিছু রিজনাল কিছু ইয়ে আছে, আমেরিকানরা একটা চায়, নোয়াখালীর লোক একটা চায়, চট্টগ্রামের একটা চায়। তো এটা আমি আই সিম্পলি রিটায়ার্ড ফ্রম দ্যাট ফর লাস্ট 5 years। এই 2 বছর আগে আমি আমাদের ম্যানচেস্টারের যে ইলেক্টেড মেয়র এনডি বার্নহাম, উনাকে নিয়ে আমি এতে গেলাম, সিলেটে গেলাম। আমি আর এখানে আব্দুল জব্বার বলে আমাদের ওল্ডাম ডেপুটি লিডার, উনাকে নিয়ে গেলাম। গিয়ে আমি বিভিন্ন ধরনের আমাদের প্রজেক্ট, একটা হলো আমাদের, আমি কিন্তু কাজ করতেছি মানে বিহাইন্ড দ্য সিন উইথ আমাদের মেয়র আরিফ চৌধুরীর সাথে, এবং এই যে আপনার আন্ডারগ্রাউন্ড কেবল লাইন, তারপরে এই যে বিলবোর্ড উঠায় ইলেকট্রনিক বিলবোর্ড লাগানো, তারপরে রাস্তাকে প্রশস্ত করা, তারপরে এটা মিউজিয়াম সম্বন্ধে আমরা অনেক মিটিং করছি। আমাদের ইয়ের সাথে আমাদের জামিলুর রেজা সাহেব ছিলেন তখন, ওনার সাথে আমরা ওইটা হেরিটেজ একটা মিউজিয়াম হবে, আমাদের অনেক হেরিটেজ সিলেটে আছে, এগুলো নিয়ে আলাপ করতে করতে লাস্টে গিয়া আমাকে একটা দায়িত্ব দেওয়া হলো ট্যুরিজম। কারণ আমি ইয়েকে বলছিলাম, আমার ব্যক্তিগত আমার এক্সপিরিয়েন্স মানে বিজনেসের এক্সপিরিয়েন্স থেকে আমি মেয়র আরিফকে বলছিলাম যে দেখেন, আমাদের সিলেটে কিন্তু ওই ধরনের বড় বড় ইন্ডাস্ট্রি করার সেই ধরনের না লেবার আছে, না র মেটেরিয়াল আছে, না আমাদের ভালো কমিউনিকেশন আছে মানে উইথ দ্য পোর্ট অ্যান্ড আদার সিটি। মানে চিটাগাঙ্গের সাথে আমাদের একটা ভালো কমিউনিকেশন নাই, আর আমাদের এখানে ওই ধরনের কিছু নাই, টি আর রাবার আরো কিছু ফল ফ্রুট ছাড়া। সুতরাং আমাদের সিলেটে প্রাইভেট সেক্টর এমন একটা ট্যুরিজম সেক্টর গড়ে উঠেছে, এইটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, আমাদের এখানে মাজার আছে, আমাদের এখানে সিলেটের অনেক গ্রিনারি আছে, অনেক সৌন্দর্য আছে, তো এটা যদি আমরা করতে পারি, তো আমরা সিলেটকে আমরা একটা ট্যুরিস্ট সিটি অফ বাংলাদেশ এটা করতে পারি। আর আমাদের ট্যুরিস্টের তো অভাব নাই, কেন আমাদের যে ছেলে মেয়েরা আছে বিভিন্ন দেশে, এরা আসলেই যথেষ্ট। আপনি বাংলাদেশের এই ট্যুরিজম থেকে, যেমন লন্ডনে যে ইনকাম জেনারেট করে, লন্ডন সিটি যে ট্যুরিজম থেকে যে ইনকাম করে, এটা থেকে আরো বেশি আমরা করতে পারবো। যে আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা এখানে হানিমুন করতে আসবে, শুধু হানিমুনের আমরা এটা দিতে পারি, তাইলেই আমরা, উনি বলে ইকবাল ভাই ঠিক আছে, তাইলে আমরা আসেন আমরা কি কাজ করতে পারি। তখন আমি ওইটা ওনারে বলছিলাম যে বিভিন্ন ধরনের যদি আমরা একটা নর্মাল একটা হেরিটেজ মিউজিয়াম করতে পারি। হেরিটেজ মিউজিয়াম মানে সিলেটের যত কিছু আছে,
এই যে 7 রঙের চা বলেন আর শত বাউল সঙ্গীত, তারপর আপনার বিভিন্ন ধরনের, আমরা একটা মিউজিয়ামের ভিতরে যদি আমরা আনতে পারি, মিউজিয়াম, লোর মিউজিয়াম বা আমাদের এই যে হিস্ট্রি মিউজিয়ামে এখানে আমাদের ইংল্যান্ডে আছে বা আমেরিকা আছে, বিভিন্ন এই ধরনের একটা আমরা হেরিটেজ মিউজিয়াম যদি করতে পারি, তাইলে ওই মিউজিয়াম তারা লক্ষ্য করে তারা সিলেটে যাবে এবং ওই মিউজিয়ামে ডেইলি ভিজিটের জন্য $100 দিয়ে বুক করবে এবং দে উইল স্পেন্ড এন্ড দে উইল লার্ন এভরিথিং ফ্রম দ্য মিউজিয়াম এন্ড ফ্রম দ্য মিউজিয়াম দে ক্যান টেক এ টো। তাই এইটা ছিল আমাদের বোটিংটা আপনি মিস করছেন, বোটিং, এই যে বোট দিয়ে যে এক জায়গা থেকে জি 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 আপনার না ওইটা তো দেন ইউ ক্যান ক্রিয়েট, ওরা তো বিদেশি ট্যুরিজম ওইটাকে নিয়ে নেবে, ওরা তো তারা বোট করবে, তারপরে আপনার গাড়ি ট্যুর করবে, তারপরে বিভিন্ন কেবল কার করতে পারে তারা, দে উইল ডু অল দিস থিং। বাট আপনাকে প্রথম শুরু করতে হবে এবং এটা শুরুর জন্য আমি ওনাকে বলছিলাম দেখেন প্রথম ফার্স্ট হলো আপনাকে হোটেলগুলা প্রপার ম্যানেজমেন্টের আন্ডারে আনতে হবে, হেলথ অ্যান্ড সেফটির ম্যানেজমেন্টে আনতে, হোটেল এবং রেস্টুরেন্ট। তারপরে যে রাস্তাঘাটে আমি বলছি যে এই যে নদীর পাড়ে হাঁটার রাস্তা দিতে হবে, একটা আপনি পাত বানিয়ে দেবে, আর নদীর সুরমা নদীর পার্কে এমনভাবে করতে হবে থেমস নদীর পাড়ের মতো করতে হবে, ইউ ইনভেস্ট মানি। তো আর তারপর এই যে হাটগুলো আছে এগুলা যে তারা ওই যে বোলের মধ্যে হাত ধুইয়া আপনার চটপটি বানাইয়া খাবায়, এগুলা খাইলেই তো আমাদের ছেলে মেয়েদের পেট্রোল শুকায়, আর একবারে একটা পেট্রোল শুলে 10 টাকা গিয়া নিষেধ দেয়। এইগুলো আপনার সিটি কর্পোরেশন থেকে আপনি স্ট্রিক্টলি, আমাদের ইংল্যান্ডে কিন্তু আছে একটা রেস্টুরেন্ট, ইংল্যান্ড অথবা আমেরিকা বা যে কোনো জায়গায় একটা রেস্টুরেন্টে একজন খেয়ে যদি তার পেটও শুকোয় আর কমপ্লেন করে তাহলে রেস্টুরেন্ট বন্ধ করে দিবে। এই ধরনের আপনার ফ্যাসিলিটিগুলো তৈরি করতে। আমি এটা বলার কারণটা হলো যে দেখেন আমরা তো শর্ট লাইফ, সবারই শর্ট লাইফ, বাট আমরা এখন একটা লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি। আমরা সবাই মোটামুটি বয়স্ক, বা যারা আমরা বাংলাদেশ নিয়ে চিন্তা করি আমরা সবাই বয়স্ক, ইয়াং জেনারেশনটা খুব কম করে। এই যে যেমন জের মতো হয়তো ওই আরেকটা জেনারেশন আমরা পাবো, তারপরে আবার কিন্তু এইটা নিয়ে আর কত মাথা ঘামাবে না। আমরা যদি থাকতে যদি আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার করতে পারি, আমরা কিছু ট্যুরিজম আমরা সেট আপ করতে পারি, তাহলে একটার পরে আটটা এটা শুরু হবে এবং আমাদের প্রজন্মগুলা যাবে। এবং দে নিড সেফটি। এয়ারপোর্টে নামার পর থেকে যে জামাইয়ের আদর, আমরা যে স্পেনে যাই বা আমরা যে থাইল্যান্ডে যাই, সিঙ্গাপুরে যাই, আমরা যে বালিতে যাই, এগুলো বিভিন্ন টুরিস্ট সিটিতে যখন যাই, ওইরকম আমাদেরকে আপ্যায়ন করা হয়, তাইলে আমরা যাব। আচ্ছা, এইটা মাথায় রেখে আমি কি করলাম, আমি সেদিন আমাদের একটা মিটিং হয় ম্যানচেস্টার, একটা গ্রুপ, আমাদের ম্যানচেস্টার মিউজিয়াম, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, ম্যানচেস্টার মেয়র, এখানে আরেকটা মিটিং হবে। তো এইটা মেয়র সাহেবকে আমরা দায়িত্ব দিলাম যে আপনি, তখন আমাদের মেয়র আরিফুল হক তখন ওই যে খালগুলা পরিষ্কার করছিলেন, মানে খনন করতেছেন, যে ড্রেনের আমাদের অবস্থা খারাপ, তারপরে আমাদের এই যে ওয়েস্ট ডিসপোজেবলের আমার কোনো ব্যবস্থা নাই। তখন ও মেয়রকে বললাম যে তুমি যেহেতু আসছো ম্যানচেস্টার থেকে, ম্যানচেস্টারে তো আমাদের খুব নাইসলি আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট করি এবং এই ওয়েস্ট থেকে আমরা অনেক বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয়। তো এইগুলা তুমি যদি আমাদেরকে একটু সাহায্য করো তাহলে আমরা একটু হবো। আমাদের হয়তো কনসালটেন্সি লাগবে বা সামান্য টেকনোলজি দিলে আমরা বাকিটা আমরা এখানে বিল্ড করে নেব। বাট হাউ ডিড ইউ ম্যানেজ? আমাদের এখানে কিন্তু 3টা বিন দেওয়া হয়, একটা গ্রিন, একটা গ্রে, আর একটা হলো আরেকটা রং। 3টা জায়গায় আমরা আমাদের গিন্নিরা বা আমাদের হাউস হোল্ড গুডসগুলো রাখি, তারা আসে এবং 3টা জায়গা বিভক্ত হয়ে যায়, একটা রিসাইকেল, একটা ওয়েস্ট, একটা ফার্টিলাইজার রিসাইকেলেশন। এইরকম এগুলা কিভাবে করছো? 20 বছর আগে তো এরকম ছিল না। এটা উনি দায়িত্ব নিয়ে নিছে যে ঠিক আছে ইকবাল, আই উইল ডু ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমরা আবার সাইটে নিয়ে ওনাকে দেখাইছি, শ্রীমঙ্গলেও নিয়ে গেছি, অনেক জায়গায়। এইটার উপর আমরা কাজ করতেছি। আমি এখন লেট মি কাম ব্যাক টু মাই ট্যুরিজম। এখন আমি ট্যুরিজম করতে গিয়ে আমি ভাবলাম যে ওই যে এনআরবি যেটা বাংলাদেশে করতে গেছিলাম এবং এটা ভুলে গেছিলাম, সেটা আমি ভাবলাম যে ওয়াই ডোন্ট উই ফোকাস অন সিলেট। তো এখন আমি কিছুদিন আগে আমার ফেসবুকে দিয়েছিলাম ভিজিট সিলেটের অনেকটা নাইস সিনারি দিয়ে দিয়েছিলাম এবং আমরা ইউকে বিসিসিআই এখানে আমরা একটা মিটিং করছি যে ক্রিসমাসের লাস্ট উইক, মানে ডিসেম্বরের লাস্ট উইক, ক্রিসমাস পিরিয়ডে কিন্তু ম্যাক্সিমাম সিলেটিরা বাংলাদেশে যান, মেজরিটি সিলেটিরা ভিজিট করতে যান, কারণ একটা হলিডে পান, তারপরে মৌসুমটা ভালো, মানে আবহাওয়াটা খুবই ভালো। তখন আমরা একটা ফ্রাইডে সাব্যস্ত করছিলাম এবং মেয়র আরিফকে বলছিলাম যে দেখেন আমাকে একটা দিন দেবেন, লাস্ট ডে অফ দ্য ডিসেম্বর অথবা ফ্রাইডে হবে, আমরা আম্বরখানায় জড়িত হব, আমরা একবারে প্রবাসীর মতো ড্রেসড আপ হয়ে একবারে স্যুট টুট লাগায় আমাদের ছেলে মেয়েরা থাকবে, আমাদের ব্যান্ড পার্টি থাকবে,
আপনি কিন্তু আম্বরখানার থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত আপনার রাস্তা ক্লিয়ার, এখানে কোনো পাবলিক আসতে পারবেন না। দ্যাট ইজ বিলংস টু আস ফর 2-3 আওয়ার্স। আমরা ওখান থেকে যাব র্যালি করে, বিভিন্ন আমরা কোর্ট পয়েন্টে যাব, ওইখানে আপনারা আসবেন, আপনারা 5 মিনিট সবাই বক্তৃতা দিবেন আমাদেরকে, আমরা কি চাই। তারপরে আমরা ওই যে জের মতো এদেরকে ইয়াং জেনারেশনকে নিয়ে যাব, তারা বলবে তারা কি চায়। আপনি আমাকে বছরে একটা দিন দেবেন। আমি টেলিফোনে তখন কথা বলছি, আমার কাছে রেকর্ডিং আছে, বলে ইকবাল ভাই ডান, আমি পুলিশ এবং আমি যত কিছু আছে সব কন্ট্রোল করবো, দিস স্ট্রিট ইজ ক্লিয়ার ফর ইউ ফর হাফ এ ডে, সকাল দিয়ে 10টাতে। আমি ভাবলাম যে এই জিনিসটা আমি করতে পারি, যেন মিডিয়া দিয়ে করতে পারি, এবং আমাদের কিছু নতুন প্রজন্ম, এবং আমার কাছে মনে হয় 200-250 লোক অলরেডি বুক করে ফেলছে, এখন আমরা কোনো পাবলিসিটি করিনি। আমি ভাবছিলাম এইটা যদি আমরা এটা করতে পারি, আমরা কিন্তু বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের দৃষ্টি আকর্ষণ করতে পারি। যে আপনি একটু আগে বললেন না, আরেকটা ডিস্ট্রিক্টের, আপনি বললেন যে ভাই আপনি ওখানে টাকা দিয়ে দেন। You don't have to do it for Bangladesh. You do it for Sylhet and others will do it for themselves. In Chittagong হবে, হেই হবে, সেই হবে। যাই এইটার জন্য কিন্তু জিয়া ভাই, আমি আপনার সাথে হয়তো এই পরে আলাপ করব, এটা আপনি সহযোগিতায় যে আমেরিকা থেকে। আমি একটু বলি এখানে, জি জি, 2006 এবং 7-এ একটা ন্যাশনাল এনআরবি কনফারেন্স হয়েছিল এনআরআই এর পরে, ওটা সোনারগাঁতে হয়েছিল, এবং যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তো ওইটাতে যারা করেছে সিলেটেরা, তারা এনআরবির ওই শামীম চৌধুরী, আমি চিনি, আই নিউ অল অ্যাবাউট দিস। জি জি, রাইট। তো ওদের কাছে সমস্ত 10,000-এর মতো বাইরে এনআরবিদের ডিফারেন্ট লোকজনের অ্যাড্রেস আছে, যারা হাইলি কোয়ালিফাইড এন্ড উইলিং টু ডু। তো ইউ ক্যান অ্যাকচুয়ালি অলসো ডু ইট ইন ঢাকা টু। আর সিলেটে যেটা হবে, ইউ উইল বি দ্য লিডার, উইল ফলো ইউ, বিকজ সিলেটে যে এনআরবির কথা, যে আইডিয়াটা ইউ আর গিভিং, আই থিঙ্ক দিস ইজ এন এক্সেলেন্ট ওয়ে, এবং ইউ অলরেডি মোটামুটি 90% you have done it, will follow you. That will be the something that আমাদের জন্য একটা বিরাট একটা কাজ হবে। আর উইল অ্যাডভার্টাইজ, আমেরিকা থেকে সবাই যাবে, and by this time before it probably mayor will clean up the town and do everything. এই চান্সে একটা accelerated program হয়ে যাবে। Thank you, Iqbal. It's so amazing. Absolutely, জি জি, we are with you. Thank you. ইকবাল ভাইকে একটু আমি মনে করিয়ে দিচ্ছি, 94-এর দিকে আমরা লন্ডন ফেস্টিভ্যাল অফ বাংলাদেশ, আমাদের আমিন ভাই একটা উদ্যোগ নিয়েছিলেন। জি জি, ইকবাল ভাই এইটাতে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন, এবং জিয়া ভাই, এই ধরনের অনুষ্ঠান বোধহয় বিদেশে আর সম্ভব হবে না, কারণ আপনার যে আইটিভি, তারপরে বিবিসি, চ্যানেল 4 সহ সবাই কিন্তু লাইভ প্রোগ্রাম করছিল, এবং এই যে এমা থমসনের মতো আপনার অ্যাক্ট্রেস আসছিল ইকবাল ভাইয়ের আপনার স্টলে আসছিল, তারপরে বিভিন্ন মানে হাই প্রোফাইল মানুষরা বাংলাদেশকে এসে দেখছিল। আমরা একটা যাত্রা দল আনিয়েছিলাম বাংলাদেশ থেকে, প্রায় 42 জনের একটা দল ছিল। যাত্রা দলটা ছিল রূপবান করছিল আর সিরাজউদ্দৌলা করছিল। ইকবাল ভাই, আপনার মনে আছে, বিদিতলাল দাসের পুরা দলকে আমরা আনছিলাম, পুরা দলকে আমরা আনছিলাম, পটলদার পুরা ভাষণ। ইউ এক্স্যাক্টলি রাইট। আমরা যখন 2017-তে সিলেট সম্মেলন করলাম নিউ ইয়র্কে, ওখানে কিন্তু 5-7 হাজার লোক আসলো, এবং ওই সময়ে 2 দিন ব্যাপী সেমিনার, অল দ্য বেস্ট প্রফেসর অফ ইউনাইটেড স্টেটস, দ্য ইয়াং জেনারেশন, অ্যাটর্নি জেনারেলকে শুরু করে আমাদের সিলেটে, we all came. তো ওইখানে একটা হয়েছিল, অল পিপল, বিজনেস পিপল, ইন্টেলেকচুয়ালস, এভরিবডি কেম। সো নর্থ আমেরিকাতে, কানাডাতে হলো, কিন্তু নিউ ইয়র্কেরটা ওয়াজ অলসো ভেরি articulated and well designed. তো ইংল্যান্ডে তোমরা আমাদের আগেই করেছো, বিকজ ইংল্যান্ড মানেই সিলেট, সেকেন্ড সিলেট। তোমাদের রিসোর্স বেশি, তোমাদের লোক বেশি, আমরা তো কয়েকজন মিলে করার চেষ্টা করছি। সো টুগেদার উই ক্যান ডু এ বিগ থিং। সো থ্যাংক ইউ ভাষণ, গো হেড প্লিজ কন্টিনিউ। নুরু ভাই, আপনি বলেন এখন যে আপনার যে সিলেটে আপনার যে প্রজেক্টগুলা আপনি চালিয়ে যাচ্ছেন, এইগুলাতে আপনি কি ধরনের সুবিধা পাচ্ছেন বা আপনি অসুবিধা পাচ্ছেন, বা এগিয়ে হলে কি করতে হবে? সুবিধা অসুবিধা দুইটাই আছে। আমাদের আগে যেভাবে আমরা এখানে ব্যবসা করতে আমরা প্রচুর মানে ওই লোকাল অথরিটির বা ওই সরকার থেকে কোনো সাহায্য পাই নাই, বা আমরা নিজে ক্রিয়েট করতেছি, ঠিক তদ্রুপ বাংলাদেশে যখন আপনি যাইবা, যখন আপনি প্রবাসী, ঠিকই প্রবাসী সেল আছে, প্রবাসীর অনেক সুবিধা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা পাওয়াটা খুব কঠিন। এইটারে কিন্তু আপনি
মানে সামহাও আপনি ম্যানেজ করতে হয়। এটা যেভাবে কিভাবে করবেন এটা আপনি যে করবেন আপনারা সবাই জানেন। এইটা কিন্তু আসলে কিন্তু এখনো রিয়েলি ডিফিকাল্ট। বাংলাদেশে কোনো কিছু করতে হইলে এত সহজ না। আপনি প্রত্যেক ধাপে যান, আপনি ল্যান্ড রেজিস্ট্রেশনে যান, আপনি ডিসির অফিসে যান, আপনি ওই এনভায়রনমেন্টে যান, যেখানে যান, পুলিশে যান, এটা একটা। এবং আমাদের সবচেয়ে দুঃখজনক হইল কি আমাদের দেশে এখনো এত বেশি রেড টেপ। যেমন আপনি একটা হোটেল করতে হইলে আপনি অন্তত 10-11টা আপনি করতে হয়, পাস করতে হয়। এই দেশে হইলে আপনি লোকাল অথরিটি নিয়ে গেলে শেষ হয়ে যায়, কিন্তু এখানে না, আপনি ধাপের পর ধাপ, মানে এটা বিরাট সমস্যা। এবং সবচেয়ে প্রশাসনের যে দিকটা হইল গিয়ে আপনি আপনার মতো করে নেন, ওই যেটা আপনি যে ওয়েতে আপনি করবেন ওইটা যদি করতে পারেন তাহলে খুব সহজ। আর না এত কঠিন, এটা আসলে বাস্তবে স্বীকার করে নিতে হয়। আসলে আমাদের দেশে প্রশাসনের সহযোগিতা পাওয়া যায় না। এখন আপনি কি তারপরেও মনে করেন যে এর মতো যারা ইয়াং যারা আছে তাদেরকে কি আপনি আহ্বান জানাবেন যে সিলেটে অবশ্যই। এরপরেও কিন্তু ওইগুলা আপনি মানে যত ডিফিকাল্ট হয় তত সহজও হয় অনেক সময়। আপনি যখন মানে চ্যালেঞ্জটা যখন আপনি নেবেন, চ্যালেঞ্জ ইজ লাইফ। আপনার চ্যালেঞ্জ ছাড়া তো কোনো লাইফের কিছু নাই, মূল্যই নাই। এখন যেটা হইল যারা নতুন প্রজন্ম আছে তারা, হ্যাঁ, একটা রুটস মানে আপনার লোকাল রিপ্রেজেন্টেটিভ রাখতেই হবে। এইটা হইলে আপনার সহজ হয়ে যায়। যেমন ধরুন আপনার ইকবাল ভাই ওনার কিন্তু লোকাল রিপ্রেজেন্টেটিভ আছে, আমাদের লোকাল রিপ্রেজেন্টেটিভ আছে। তখন এবং আপনি আপনার ওয়েতে আপনি করে নেবেন। এটা অনেক ক্ষেত্রে সহজ হয়, আবার ডিফিকাল্ট হইলেও ম্যানেজ করা যায়। বাট এরপরেও কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করলে, আমরা যেহেতু বড়ই আসছি, আমাদের এটা আমরা জন্ম হয়েছে, আমরা এখানে একটা টান আছে। এবং আসলে কিন্তু বাংলাদেশে ইনভেস্টমেন্টের রিটার্ন যদি আপনি প্রপারলি আপনি ক্যালকুলেট কইরা আপনার প্ল্যানিং কইরা যান তাহলে বাংলাদেশে এখনো ইনভেস্টমেন্টের রিটার্ন অনেক ভালো আছে, এটা নিঃসন্দেহ। এবং আপনি সবচেয়ে লগি যে আপনি যদি একটা কাজ করতেছেন, তো আপনি এই দেশের বাংলাদেশের যে আপনি ইনভেস্টটা হবেন, ফরেন রিমিটেন্স গেল, আপনি লোকাল জব ক্রিয়েট করলেন, আপনি লোকাল গভর্নমেন্টে ট্যাক্স দিলেন, আরো তো অনেক কিছুর সাথে আছে। এইটা তো আপনার একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো আপনি কোনো দিকে আপনি প্রফিট তো পাবেন। আপনি স্পেশালি বাংলাদেশে প্রত্যেক ইনভেস্টমেন্টর, যেমন জমির দাম অনেক বাড়তেছে। আগামীতে যেভাবে আপনি চিন্তা করেন, এই যেমন আগে লক্ষ টাকা কোনো জায়গায় জমি সিলেট শহরে ছিল না, এখন সিলেট শহর এখানে আপনি গ্রামের লক্ষ টাকা ডিসিমিল হয়ে গেছে। তাহলে এই ভ্যালুটা যে প্রপার্টি ডিভ্যালু হয় না, ল্যান্ড ডিভ্যালু হয় না, আপনি আইদার ওয়ে ইউ আর মেকিং প্রফিট। থ্যাংক ইউ। এখন আমি একটা কথা বলি বাসন, আজকে এই গতকালকে আমি একটা সার্ভে পেয়েছি যে আমাদের এক্সপেক্টেড মিনিস্ট্রি এটা দায়িত্ব এটা চাচ্ছে, এবং ইউনাইটেড নেশনের যে মাইগ্রেন্ট যে ব্রাঞ্চ আছে ওরা জানতে চাচ্ছে ডায়াসপোরারা কিভাবে তাদের ব্যাক টু দেয়ার হোম কান্ট্রি, হাউ দে ক্যান হেল্প এন্ড হোয়াট আর দ্য অবস্টাকলস। তো এটা দিস ইজ এ সার্ভে এক্সপেক্ট মিনিস্ট্রি, তো আমি এটা পাঠাবো না। ওই সার্ভেতে যদি আমরা বলি, যেটা নুরুল ইসলাম ভাই বলছেন যে এই প্রবলেম গুলো আমরা হচ্ছে, আমি জানি না আলটিমেটলি সরকারের কি হবে, অ্যাটলিস্ট দিস সার্ভে কে উই শুড ফিল ইট আপ। এবং আই হ্যাড এ লং মিটিং উইথ দ্য গাই হু ইজ ইন চার্জ। তো এই যে আমরা কি, এই যে আপনি যেটা বললেন যে আমরা গেলাম ওয়ান স্টপ শপিং বলতে, যেটা আমরা we think that we should have it because আমরা গায়ের জোরে করি, ইকবাল ভাই গায়ের জোরে করেন, আমরা সবাই তো আমাদের মতো গায়ের জোরে করে না। অনেক বন্ধু আছে ডাক্তার আমি জানি, তারা গিয়েছে, পিপল ডিডন্ট বিহেভ ওয়েল, তারা বলছে আর যাবো না, কিন্তু আমাদেরকে মিসবিহেভ করলে আমরা ওদের সাথে মিসবিহেভ করে থাকি। তো উই হ্যাভ টু হ্যাভ এ ওয়ান স্টপ শপিং, এটা নিয়ে আমরা পরে আলাপ করবো যে অবস্ট্রাগল গুলো ন্যাশনাল ভাবে, খালি সিলেটে না, ন্যাশনাল ভাবে দেশের জন্য। সরি বাসন, ইন্টারাপ্ট করলাম, বলো। আমি ওই নুরু ভাইকে ছাড়ার আগে আমি জের কাছে যাব। তো নুরু ভাই, আপনাকে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইউকে বিসিসিআই, ইকবাল ভাই যেটা বললেন যে আপনাদের যে এনআরভি ডে, এইটাতে আপনারা লন্ডনে কিভাবে আপনারা মোবিলাইজ করতেছেন? এইটা আমরা একটা মিটিং করছি, আমরা মিডিয়ার সাথে আমরা একটা আলাপ করছি। এইটা আমরা মানে জাস্ট প্রথমে প্রাইমারি পজিশনে আছি। এইটা নিয়ে আমরা আরেকটু আলাপ করার পরে আর কি আমরা ফুল গাইডেন্স দিব। কিন্তু এটা আমাদের ইচ্ছাটা হইলো কি যে এটা আমরা করবো ইনশাল্লাহ। এটা নিঃসন্দেহ এটা মানে আমাদের মানে উই আর ভেরি পজিটিভ টু ডু দ্যাট ইন ডিসেম্বর।
এবং এটা আগামী মিটিং আমরা আগামীতে একটা মিটিংটা করবো, আলাপ করিয়া এটা আমরা রোড ম্যাপ তৈরি করবো। বাট মোটামুটি আমরা ওয়ার্কিং অন ইট। এখন এই মুহূর্তে এইটার সিদ্ধান্ত হয়ে গেছে যে উইল ডু ইট, মানে এই মাঝখানে যে রাস্তাগুলো আমরা কিভাবে অতিক্রম করব এইটা আমরা কাজ করতেছি। লাস্টলি একটা কথা বলতে চাই, যেমন মনে করেন আমাদের যে এনআরবি আছে, ওই যে ওই প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, এইখানে প্রবাসীরা গেলে লোন পায়, কিন্তু আপনি দেখেন, চিন্তা করি খোঁজ নিয়ে দেখেন কয়জন মিডিল ইস্ট থেকে, অনেক প্রবাসী গেছে মিডিল ইস্ট বা অন্যান্য জায়গা থেকে, কয়জনের লোন নিতে পারছে? সম্ভব নাই। কারণ এইটা কিন্তু আমাদের ওই বর্তমান যে আমাদের সিলেট ওই প্রবাসী মন্ত্রণালয় আছে, ওনাকে আমাদেরকে আমরা অবগত করতে হবে এইটা কাজ আপনি কিভাবে করাইতেছেন, বা আসলে কাজ হইতেছে না। এই জিনিসটা কিন্তু দুঃখজনক, যদিও আমাদের রিমিটেন্স দিয়ে এটা ব্যাংকটা হয়েছে, কিন্তু আমাদের কোনো প্রবাসীরা এটার কোনো বেনিফিট পাচ্ছে না। আমরা এটা নিয়ে আলাপ করবো না পরে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম ভুলের আগে, যে আপনারা যে এনআরবি ডে করবেন, আমাদের এই বিশ্ব সিলেট সম্মেলনের মাধ্যমে আমরা অনেক দেশের মানুষকে যোগাযোগ করেছি। উইল বি ভেরি হ্যাপি ওদেরকে সবাইকে রিপ্রেজেন্টেটিভ বানিয়ে টু হেল্প ইউ। আপনারা তো অলরেডি ইনফ্রাস্ট্রাকচার করে ফেলছেন, ইটস ইজিয়ার। তো আমরা সবাইকে জানালে ইট উইল বি একটা ভালো হবে, যে উই ক্যান হ্যাভ এ ইউনাইটেড ফ্রন্ট আর কি। থ্যাংক ইউ। সবাইকে নিয়ে করব, সবাই ইনশাআল্লাহ সবাইকে নিয়ে করব। ইকবাল ভাই, প্লিজ নোট দ্যাট পয়েন্ট। আমার মনে হয় যে আমরা এটা একটা সুবর্ণ সুযোগ, আমাদের একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছে যে সারা বিশ্বের সিলেটিদের সাথে আমরা এক জায়গা থেকে জড়ো করতে পারবো। তো আমার মনে হয় এখন আমরা একটু জের কাছে আবার যাব, যে নাও ইটস ইওর টার্ন। There's a lot of good points there, and in order to invest in Bangladesh, as I've already mentioned before, there's a lot of talent in Bangladeshi people. From when I speak to the younger generation of business people and up and coming business people younger than me also, there's a lot of ideas. There's a lot of ideas which we can take to Bangladesh, and naturally, if you have Bangladeshi blood within you, it doesn't matter if you're British. You know, I tell people, Iqbal Mama, when people ask, my parents are from Bangladesh. Okay, my parents are from Bangladesh, but I'm British. But I understand what I'm saying. Yes, I'm very proud to be British, but at the same time, I know I'm Bangladeshi. I just have to look in the mirror, and I can I know I'm Bangladeshi. So you can never forget this. And I don't think anyone wants to forget this. Before I went to Bangladesh to start my project, I inquired and asked for information from a few people of your generation, of people who are established business people. And as soon as I mentioned that I'm interested in doing something in Bangladesh, they immediately said, don't go to Bangladesh, you lose all your money. There won't be anybody who's going to be able to help you. So I knew it's going to be difficult. I knew there's a good potential that my money, whatever money I'm going to invest, is going to be lost. But I'm a different type of person. I like a challenge. I know there's a good chance that the money would be lost. But for me, it was my bismillah into the country. Let me try. Let me learn. And without trying, you'll never be able to learn. That's the ethos which I have. So I went there and I tried it. And I've mentioned previously about the project which I was involved in, COVID, unfortunately, and this wasn't the Bangladeshi government, this wasn't anyone else. It was an act of God which has prevented me from advancing, as it has affected many other people. But my aim is still to go, and my next project, other than the educational establishments which I've already mentioned, is healthcare. Healthcare is something which I understand Mr. Nazmul Nuru has invested in hospitals, and Professor, yourself as well, you're involved in Sylhet in various different healthcare projects. But there's one healthcare which I'm involved in, which nobody has mentioned, and I think there may be something which is of interest there. Whatever the challenges may be, we all know we all get old. Yes, there's something which is inevitable. We are born, we'll get old, we will die. And it's as simple as that. It sounds a bit dire, but what about when we're old? When you're younger, you can look after yourself. When you're older, it's very difficult.
no matter how much money you have, or how many people within your family you have, you need somewhere to live in a dignified manner. And of course, our background, our culture, Bangladeshi culture, Muslim culture, essentially, I suppose, it states that we should look after our elders. But in the Western world, I'm sure it's the same in the US as in Canada. It's certainly in the UK. We're finding it's not that the younger generation of people don't want to look after the older generation of people. Because of work, life, and everything else that poses as a challenge, it's getting very, very difficult to look after the elders within one's home. This is a major problem in other regions, in Bangladesh, Pakistan, India, etc. But if we're talking about Bangladesh here, I think there's a huge opportunity, especially in the Sylhet district, where a lot of our family are from. And for instance, my dad has passed away 7-8 years ago. But I have a mom. My mom, she still travels back to Bangladesh every few months, wherever she wants to live. She has the option of doing so. But I know she likes Bangladesh more than she likes here. One day, I think there will be, you know, at the moment, it's a bit of a taboo to talk about care homes and nursing homes in Bangladesh. But it doesn't have to be a taboo. I think if it's done in the right way, with the right support, with the right backing, it can be done in a very dignified way where we are showing respect rather than lacking respect. And this is something which I would like to introduce into Sylhet at some point, because there's a vast amount of, I think there's a vast requirement for this, especially in the coming years. I can see this becoming a major, major problem. There's a lot of British people, who want to go and live life in the land which they were born in. And it doesn't have to be a care home or nursing home. I know for the purpose of this show, I'm just going to keep it brief and short. But there's so many different levels of care which exists, which needs to be explored. And this is something, maybe another show at some point in the future can be held. But I think there's something which we can certainly do. And I know there are many other entrepreneurs in the UK who would be willing to invest in such a venture in places like Bangladesh. Jay, so thank you very much. We'll follow you. Actually, for the last few years, many of our friends are thinking about the same thing. In Sylhet, our Sylhet Shammalan, we have actually a group who is looking into the people who are mostly outside, like abroad, and their house is empty, they locked it. So we wanted those small houses, like maybe house 3-4 family, not like huge group. And there will be people like FIV, DVB, we talk to them. They're going to take care of that with dignity and respect, and not making like a crowded, huge hostel. It's not like that, like a home. So thank you very much. We'll talk about it. It's a huge project, and there are people who are thinking about it, and you can give the leadership in this, because since you have so much passion in this. So thank you for sharing. Thank you, Professor. One more thing which I would just like to add, and this is following on from Mr. Iqbal Ahmed he's talking about the tourism, and I'm talking about the healthcare sector. But it's pretty much the same thing. One of the things which I followed when he was talking about, when we go on holiday, whether to a Turkey or to a Bali or anywhere else, as soon as you get out from the airport, there's a certain amount of safety which we feel. Because this is the structure which has been laid out for us by the government of that nation. In Bangladesh, if we're talking about healthcare, he's talking about health and tourism, and I'm talking about just care in general. There is no body who is responsible for such a thing. If, inevitably in life, in my experience, when you try and do something, even with the best of intentions, things can go wrong. But in the UK and in the Western world, we have somebody who is accountable, or an organization or department within the government who is responsible for such a thing, and they are held accountable. In Bangladesh, I don't think there is such an organization or department. And this is something, I think, whether you're talking about tourism or healthcare, it's something which is absolutely vital, that people from abroad who want to go and invest, and I know there are various different avenues which you can go and talk to, but it needs to be made simple.
You should not have to struggle to be able to invest, to assist. It should be made very, very easy as possible. And that is something which needs a lot of work in Bangladesh. And once that's established in Sylhet, I think you'll see a whole influx of people. As I've mentioned again, I'm going to finish this off by saying there's a whole heap of talented people with a lot of money who are willing to go and invest in those countries, but don't or can't because they don't feel safe, and they certainly don't feel their investment will be safe. Thank you. Thank you, Jay. এখন আমি আবার জিয়া ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের সময় কতটুকু আছে আর আমরা এখন ইকবাল ভাইকে আবারও অনুরোধ করব যে আপনি যে কাজগুলা শুরু করেছেন সিলেটে, বিশেষ করে আপনি আপনার মিউজিয়ামের আইডিয়া, তারপরে আপনার এনআরবির আইডিয়া, আপনার যে বুরুঙ্গা আপনার ইকবাল আহমদ একাডেমি, ওটার এখানে আপনার যে শিক্ষার্থীরা শিক্ষা নিচ্ছে, কি ধরনের শিক্ষা নিচ্ছে এবং এই ব্যাপারে আপনি কি সন্তুষ্ট? জি বাসন ভাই, থ্যাংক ইউ। আমি একটু অ্যাড করি আমাদের ওই বিজনেস এনআরবিদের যে বিজনেসের যে ডিফিকাল্টি, ওইটা নুরু ভাই বলছেন এবং যে বলছেন, তো আমি এটা একটু অ্যাড করি। আমাদের একটা কথা আছে যে আপনি শিক্ষা গ্রহণের জন্য শুধু চায়নাও আপনি যাওয়া উচিত এবং যেতে পারেন। আজকে দেখেন 250 বছর আগে যখন ব্রিটিশ গেছিল আমাদের দেশে, তখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার কি ছিল? কিচ্ছুই ছিল না। ইংল্যান্ড থেকে যখন গেছিল তখন তারা হিমশিম খাচ্ছিল, কিন্তু তারা তো ওইখানে গিয়া 200 বছর রাজত্ব করে ব্যবসা করে লুটপাট করে নিয়ে আসছে সব। মানে আমরা যা দেখি, শশী থারুরের যদি আপনি বই পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের জিডিপি তখন তারা যখন গেছিল 24% ছিল, আর তখন যখন আসছিল তখন -3% ছিল। যাই হোক, এখন আমরা এত কিছু করার পরে যদি আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহ করতে না পারি, তাইলে এটা আমাদের একটা ব্যর্থতা হবে। তবে একটা জিনিস বুঝাই দিতে হবে, এটা আমরা ইউকে বিসিসি এর মাধ্যমে বুঝাই যে এক একটা দেশ এক এক ধরনের। আপনি ইংল্যান্ড থেকে আমেরিকা গেলে আমেরিকার রুল ফলো করতে হবে, এবং ইংল্যান্ড থেকে আমেরিকার রুল ভিন্ন। তারপরেও ইউরোপ থেকে আপনি ব্যবসা করতে পারেন, বিশেষ করে প্রফেশনালরা যেটা আশা করেন যে এখান থেকে আপনার যদি একটা ডিপার্টমেন্টে চিঠি দেন, তো চিঠির উত্তরটা আপনি ঠিক মতো পাবেন, যেটা বাংলাদেশে আপনি পাবেন না। তবে একটা গুড সাইড হলো বাংলাদেশে যে কোনো ডিপার্টমেন্টে আপনি যে কোনো সময় ঢুকতে পারবেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আর বিশেষ করে এনআরবিদের জন্য এটা একটা ভালো সুযোগ, এটা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। এনআরবিরা চাইলে যে কোনো সময় ঢুকতে পারেন, তো যেটা আপনি আমেরিকায় বা ইংল্যান্ডে যেতে পারবেন না। সুতরাং আপনার গুডস অ্যান্ড ব্যাডস বিভিন্ন সাইট আছে। যেমন আমরা বাংলাদেশে চিঠি লিখে সঙ্গে সঙ্গে চিঠি পৌঁছার সাথে সাথে আমরা নিজে গিয়ে হাজির হয়ে যাই। কমার্স মিনিস্ট্রি বলেন আর ফাইন্যান্স মিনিস্ট্রি বলেন আর গভর্নর বলেন, এবং ইউ গেট অ্যাক্সেস। ইফ ইউ আর আপনার যদি ইন্টেনশন ভালো থাকে, প্রজেক্ট নিয়ে আপনি যান এবং ফর দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ কমিউনিটি, ইউ গেট অ্যাক্সেস। এখন আপনি ওইটা বৈশা আপনি আপনার জিনিস সমাধা করে আসতে পারবেন। এবং আমি বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ঘুষ টুস খুব কম দেইটাই না, আমার কাজ হয়ে যায়। আমি যাই, আমার প্রজেক্টে বলি, এক জায়গা না হলে আরেক জায়গায় যাই, আরেক জায়গা না হলে আরেক জায়গায় যাই, আমার কাজ হয়ে যায়। এটা কিন্তু আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পারবেন না। আপনি চিঠি দিবেন, চিঠির উত্তর আসবে হ্যাঁ অথবা না, এর মধ্যে আর আপনার কোনো লবিং করার সুযোগ নাই। লবিং আমাদের যারা করে তারা বিপদে পড়ছে, এখন প্রধানমন্ত্রী এখানে এই দেশে বিপদে পড়ছেন লবিং করে। সুতরাং এখানে লবিং হয় না, বাংলাদেশে ওইটা হয়। সো ইউ নিড টু নো দ্য কালচার অফ দিস ল অফ দ্য ল্যান্ড। আর আরেকটা যেটা বললেন, এই জিনিসটাই আমরা আমাদের নতুন প্রজন্মকে তুলে ধরতে চাই যে দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু গো, দিস ইজ দ্য ওয়ে ইউ নিড টু লার্ন। তো এটা আমরা যতদিন আছি আমরা এটা চেষ্টা করে যাব, এবং আমাদের নতুন নতুন প্রজন্ম অনেক ব্যবসায় তারা সাকসেসফুল। আমি তো জানি না যে ওরা বাংলাদেশে গিয়া প্রপারলি যে ব্যবসা করে তারা লস্ট করছে বা রিটার্ন আসছে, দে ডেফিনেটলি বিকাম সাকসেসফুল। যারা তাদের উদ্দেশ্য ভালো বা ব্যবসা করার যাদের ভিশন আছে। সে আপনি বললেন যে আমাদের সম্বন্ধে, আমার একাডেমির সম্বন্ধে। হ্যাঁ, আমার একাডেমি খুবই ভালো করতেছে, যদিও একটা রুরাল একাডেমি। এখানে হাই স্কুল, এখানে একটা কলেজ আছে, এখানে প্রায় 1600 ছাত্রছাত্রী আছে। এবং আমাদের যে মাঠটা আছে, এরিয়াটা আছে, এখানে প্রপার একটা ক্রিকেট ফিল্ড। ডিস্ট্রিক্ট লেভেল থেকে ওখানে গিয়ে ক্রিকেট ফুটবল খেলা হয়। তো রেজাল্টটাও মোটামুটি আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের মতোই হচ্ছে।
তবে এই যে আমাদের জিয়া ভাই যেটা বললেন, আমাদের দেশে একটাই সমস্যা হলো ফাইন্ডিং গুড টিচার। ওই যে টিচার ট্রেনিং, এগুলো তো সব জায়গায় টিচার ট্রেনিং ইনস্টিটিউট, রিসার্চ, এগুলার অভাব। এখানে সরকার খুব ইনভেস্টমেন্ট খুব একটা করে টরে না। এই যে নার্সের কথা প্রথম বললেন, শেফের কথা প্রথম বললেন, আমি ব্রিটিশ কাউন্সিলের আমি অ্যাডভাইজার ছিলাম। আই ওয়াজ এ ডাইরেক্টর অফ ব্রিটিশ কাউন্সিল ফর বর্ন। তো আমি নিজে জানি ইংল্যান্ডে, ইন্ডিয়াতে 100-র উপরে একটা হসপিটালিটি ইনস্টিটিউশন আছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া অ্যালোন। এবং ওয়ার্ল্ডের সব জায়গায় আপনি ক্রুজে যান, যখন যান, সব জায়গায় তার হসপিটালিটির লোকজন আছে। কিন্তু আমাদের দেশে একটাও নেই, নট এ সিঙ্গল ওয়ান হসপিটালিটি ইনস্টিটিউশন নাই। অথচ আমরা দেখেন এখন এত এত হোটেল হচ্ছে, এত এত রিসোর্ট হচ্ছে, বাট আমাদের যেগুলো হচ্ছে এগুলো আমরা ওই যে কি বলবো, এই যে শুধু বকলম থেকে শেফ আর কি। আমি একটা ইন্ডিয়ান একটা শেফকে আনতে চাইছিলাম, সে বললো ইউ ক্যানট অ্যাফোর্ড মি। আমি ওবরয় থেকে একটা শেফ আমার এখানে একটা হোটেলে আনতে চাইছিলাম, বললো যে মিস্টার আহমেদ ইউ ক্যানট অ্যাফোর্ড মি, মাই প্যাকেজ ইজ ভেরি বিগ, যেটা আমি জানি ইংল্যান্ডে এটা আমাকে অ্যাফোর্ড করতে পারবে না। তো আমি জিনিসগুলো বলছিলাম কি, আমাদের শিক্ষার অনেক প্রয়োজন আছে, বিভিন্ন ধরনের শিক্ষা। এই যে নার্স ট্রেনিং বলেন, আর আপনার এমনি আপনার শিক্ষা, এটা not few percent even recognize in the world. তো এটার আপনি কিভাবে এটার ডেভেলপমেন্ট কিভাবে করবেন, সেটা একমাত্র সরকার যদি এগিয়ে না আসে, আমরা নিজের অনুদান দিয়ে নিজেকে প্রমোশন করা, আমার এরিয়ায় আমাকে লিডার প্রমোশন করার জন্য আমি একটা স্কুল করলাম, স্কুল, এটা যদি সরকার না আমাদের সাহায্য সহযোগিতা না করে, কারিকুলাম, তারপরে টিচার ট্রেনিং, তাদের যদি এটা না হয়, তাহলে এটা হবে না। সেটার জন্য আমরা এই নাহিদ ভাইয়ের সাথে যখন উনি এডুকেশন মিনিস্টার ছিলেন, তখন অনেক মিটিং আমরা করছি, আমরা ইউকেবিসিসিতে গেছি, যথেষ্ট সময় দিয়েছেন এবং ইটস ওয়ার্কিং। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যখন আমাদের দেশে দেখেন আমরা $18-20 বিলিয়ন আমরা এনআরবি রিমিটেন্স থেকে আমরা ইনকাম করি, $18 বিলিয়ন, $17 to $18। কিন্তু এটার এগেনস্টে কিন্তু একমাত্র ইন্ডিয়া 10 বিলিয়ন নিয়ে যায়। তাদের ওই যে হাই স্কিল তাদের একটা ম্যানেজমেন্ট আছে, আমাদের বাংলাদেশে ইন্ডিয়া থেকে আসে, এবং ইন্ডিয়ার কিন্তু লার্জেস্ট ফরেন এক্সচেঞ্জ আর্নিং বাংলাদেশ থেকে। আমি বলি যে আমরা কেন পারি না, আমরা কেন আমাদের ছেলে মেয়েদের কেন এই ট্রেনিং দিতে পারি না, যেন আমরা এটা করতে পারি। আমাদের ওই জায়গায় আমরা একটা ফেলিওর। আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস বলতে চাই বাংলাদেশ সরকারকে, যে আমাদের যে মিশনগুলো আছে, এই মিশনগুলার অবস্থা কোন দূর অবস্থা। আমি জানি এখানে যারা ইনকাম করে সব বাংলাদেশ তারা পাঠিয়ে দেয়, আমাদের এই কমিউনিটির মধ্যে কিন্তু ইনভেস্ট হয় না, এরা করে না। আর বাংলাদেশ থেকে তো টাকা তো আসে নাই। তো আমরা এত টাকা আমরা দেই, $18 বিলিয়ন আমরা পরিশ্রম করে দেই, আমাদের জন্য একটা পোর্শন আমাদের জন্য ইনভেস্ট হয় না। একটা কালচারাল প্রমোশন বলেন, বিজনেস প্রমোশন বলেন, কিচ্ছু হয় না। এটা তাদের, শুধু আমি ক্রিটিসাইজ করতেছি না, তাদের পলিটিক্যাল প্রমোশন সত্যি হয়, আমরাও সহযোগিতা করি, অবশ্যই এটা করা উচিত। এটা আমাদের একটা একটা বাংলাদেশের একটা ব্র্যান্ডিং করা উচিত। কিন্তু এর সাথে যে আমাদের একটা কালচারাল প্রমোশন আছে, বিভিন্ন দেশ করে, মালয়েশিয়া করে, ইন্ডিয়া করে, চায়না করে, থাইল্যান্ড করে, তারপরে সব দেশে করে, আমরা এদের অনুষ্ঠানে আমরা সবসময় যাই, কিন্তু দুঃখের বিষয় এরা করে না। এইটা আমরা একটু প্রতিবাদ করব, যে আমাদেরই তো টাকা দিয়া বাজেট চলে, তো আমাদেরকে একটু, আমাদের দেশের ব্র্যান্ডিং হলে তো আমাদের সুনাম হবে, আমরা একটু সম্মানের সাথে আমরা বিদেশে থাকবো। বাংলাদেশ যেমন ক্রিকেট দিয়ে আমরা অনেক আমাদের গর্ব করি, গার্মেন্টস দিয়ে গর্ব করি, আমরা কিন্তু ফুড কালচার এগুলো দিয়ে কোনো কিছু করতে পারি না, এখানে কোনো প্রমোশনই হয় না। আর আরেকটা হলো যেটা শিক্ষার, যেটা বললেন, যে আমরা তো অধিকাংশ মানুষ গ্রামে গঞ্জে থাকে, এবং গ্রামে গঞ্জের প্রাইমারি এডুকেশন খারাপ না, ভালোই হচ্ছে, বাট হায়ার এডুকেশনে ছেলেমেয়েরা আসতে পারে না। যেমন সিলেট অঞ্চলে আমি একটা কথা বলি, সিলেট অঞ্চলে কিন্তু মেয়েরা উচ্চশিক্ষা শিক্ষিত হইতে চায়, কিন্তু তাদের কোনো সুযোগ নাই, তাদের ইউনিভার্সিটি নাই, ইউনিভার্সিটি থাকলেও তারা ইউনিভার্সিটি ঢুকতে পারে না, তাদের মার্ক থাকলেও ঢুকতে পারে না। যারা খুব ভালো রেজাল্ট করে তাদের আত্মীয় স্বজন নাই, কোথায় থাকবে, মা বাপ একটু ধার্মিক, তারা যে কোনো জায়গায় দিতে চায় না, আর যদি আত্মীয় স্বজনের বাড়িতে যায় তাহলে তারা ভিক্টিমাইজ হয়, এটা তো স্বাভাবিক, আমরা সবসময় দেখি। তো এইটার জন্য আমি একটা কোরিয়ান 2 ভাই, তারা প্রাইভেট এডুকেশনের ব্যবসায় জড়িত, আমি তাদের সাথে একটু আলাপ করছিলাম যে হাউ উই ক্যান বিল্ড রুরাল ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ, আর এটা কমার্শিয়ালি কিভাবে ভাইবেল হবে। আমরা অতি কম পয়সায় পড়াবো, আমরা কয়েকটা সিলেবাস দেবো, বেশি সাবজেক্ট দেব না, এটা সোশিওলজির উপরে, আমরা ওখানে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো না, বাট আমরা বানাবো যে একটু স্কিল যাতে তাদেরকে আমরা দিতে পারি, যাতে তারা
মানে একটা চাকরি, যাতে একটা চাকরি নিতে পারে, একটা নার্স হইতে পারে, একটা ইঞ্জিনিয়ার হইতে পারে, একটা ইলেকট্রিশিয়ান, একটা প্লাম্বার হইতে পারে, এই ধরনের কিভাবে। তো ওরা আমাকে একটা প্রজেক্ট দিছিল, মানে এখানে আমাদের ছিল ওই ইফতি ইসলাম এটি ক্যাপিটালের, ওইটা বেশ আগে আলোচনা করছিলাম। তারপরে ভাবছিলাম আমি নিজের উদ্যোগে আমি একটা করে ফেলবো আমাদের এই উসমানী নগরের আশেপাশে, যেখানে মৌলিবাজার, সিলেট, সব জায়গায় আসতে পারে। তারপরে একজনে আমাকে বলছিল জমি দেবে, বললো যে আমি আপনাকে, আমাদের বর্তমান খান সাহেব এমপি, আমার জাতীয় পার্টির এমপি, উনি বলছিলেন যে কার সাথে আলাপ করবেন, করে তারপরে এটা আমরা অগ্রসর হইতে পাইনি। এই আরেকটা জিনিস আছে, যেটা গ্রাম অঞ্চলের মানুষের উচ্চশিক্ষার ভবিষ্যৎ আমি খুব একটা ভালো দেখতেছি না আগামী 20 ইয়ার্স, আনলেস ইউ বিল্ড এ রুরাল ইউনিভার্সিটি, যেখানে মেয়েরা ছেলেরা সাইকেলে করে ইউনিভার্সিটিতে আসতে পারে, সাইকেলে করে, নট ইভেন বাস। ওই রকম সুযোগ করে যদি আমরা দিতে পারি, ইট ক্যান বি এ টেকনিক্যাল কলেজ, ইন দ্য লং টার্ম ইট ক্যান বি এন ইউনিভার্সিটি। এই ধরনের যদি আমরা কিছু না করতে পারি, তাইলে আমাদের রুরাল ডেভেলপমেন্ট, এডুকেশনাল ইয়েটা হবে না। এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বাই রানিং মাই ওন একাডেমি। আমি তো কেমনে দেব, আমি টু বি অনেস্ট, আমার ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশন আছে, আমি এখানে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির অ্যালামনাই, এখানে আমি অনেক আন্ডার প্রিভিলেজ ছাত্রদেরকে আমি স্পন্সর করি ইভেন। আর তারপরে আমাদের কেমব্রিজ ইউনিভার্সিটিতে আমার এক বন্ধু আছেন ডেভিড খাটার, আমাদের খুব নামি দামি একজন অ্যাম্বাসেডার ছিলেন আমার বন্ধু, ওনার মাধ্যমে আমি কয়েকটা স্পন্সরশিপ দিই। এটা হায়ার এডুকেশন, যারা ওই যে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট বা হিউম্যান রাইটসের উপরে যারা করে। কিন্তু আমি ওদেরকে সাহায্য করতে পারতেছি না, আমার স্কুলের ইউনিভার্সিটি বলতে পারতেছি না, এদেরকে আমি ইংল্যান্ডে আনতে পারতেছি না, ওদেরকে সিলেট শাহজালাল ইউনিভার্সিটিতে আমি ঢুকাইতে পারতেছি। এইটার জন্য আমি হিমশিম খাচ্ছি। যদি আপনাদের কাছে কোনো, বিশেষ করে আমাদের প্রফেসর জিয়াউদ্দিন সাহেবের কাছে যদি কোনো কিছু থাকে, তাইলে আমি ওনাকে অনুরোধ করবো আমাকে একটু সহযোগিতা করতে, এবং আপনাদেরকে আমি দাওয়াত দিব যখনই আপনারা বাংলাদেশে যাবেন আমার একাডেমিটা ঘুরে আসবে। থ্যাংক ইউ, ইটস এ ওয়ান্ডারফুল ড্রিম। এবং আমি মনে করি দিস ইজ দ্য অনলি ওয়ে যে টেকনিক্যাল তার সাপোর্ট, এডুকেশন দেওয়া বা হায়ার এডুকেশন মেয়েদের দেওয়া, এটা ইকবাল উইল বি উইথ ইউ ইনশাআল্লাহ। আমরা পরে আলাপ করবো এসব নিয়ে, আমাদের অনেকে এইভাবে চিন্তা করছে, বাট ইউ হ্যাভ সো মাচ রিসোর্সেস এন্ড গুড উইল, দিস উইল বিগ হেল্প। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাসন। জি, আমি যদিও এই অনুষ্ঠানের পরিচালক আমাদের জিয়া ভাই, তারপরেও আমি যখন অনুষ্ঠান সঞ্চালনা করতেছি, আমি জিয়া ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখি। উনি যদি ওই যে সিলেট সম্মেলনের ব্যাপারটা আমরা সব অনুষ্ঠানে একটু একটু করে বলি, তো বিষয়টা কিন্তু এখনো ঠিক পরিষ্কার হচ্ছে না। আমাদের অনেক দর্শক হয়তো দেখছেন বা ওনারা বুঝতে পারতেছেন না যে এইটা কি। আমরা হয়তো আগে সিলেট সম্মেলনটা আমরা কলকাতায় করেছি, সিলেটে করেছি, ঢাকায় করেছি, টরন্টোতে করেছি, নিউ ইয়র্কে করেছি। যে আগামী যেটা হচ্ছে, যেটার প্রস্তুতি নিচ্ছেন জিয়া ভাই আপনারা, আপনি যেটা নিচ্ছেন আপনার নেতৃত্বে আমরা যারা কাজ করতেছি, এইটা সম্পর্কে আপনি একটু, যেহেতু আজকে সময় আছে, একটু আপনি বলেন। থ্যাংক ইউ বাসন। সরি আমরা তো লস্ট হয়ে গেছি এত বিউটিফুল কথাবার্তায়। সিলেট সম্মেলন আসলে বাংলাদেশ থেকে বলছিলাম, যেটা 1875-এ যখন সিলেটকে বেঙ্গল থেকে আসামে দেওয়া হলো, সিলেটের বিকাম মাইনরিটি, হিন্দু মুসলিম সব সিলেটে বিকাম ইউনাইটেড, বিকজ আসামিরা তখন আমাদের খেদাতো। তো ওই জন্য সিলেটি বিকাম ভেরি এডুকেটেড, তারা খুব স্মার্ট ভাবে দে হ্যান্ডেল। সিলেট সম্মেলনে থেকে কিন্তু মেয়েদের এডুকেশনের জন্য, ইকবাল যেটা আজকে বলছে, বাড়িতে বাড়িতে প্রশ্নপত্র পাঠাতে কিন্তু এই সিলেট সম্মেলন। তারপরে যখন পাকিস্তান হয়ে গেল তখন সিলেট সম্মেলনের দরকার ছিল না, সিলেট সম্মেলনের নাম বদলে জালালাবাদ অ্যাসোসিয়েশন নাম দিলেন তারা, কারণ পাকিস্তানিরা মনে করতো সিলেট সিলেট করছে, তারা আসাম থেকে আসছে, তারা আবার কোনো একটা আঞ্চলিক বিভক্ত করবে কিনা। কিন্তু ভারতে যারা থেকে গেলেন সিলেটি, বিকজ অফ দ্যাট অত রিলেশনশিপ, সিলেটের ঐতিহ্য, সিলেটের কালচার, সিলেটের যে ক্লোজনেস ছিল, দে মেনটেন দিস থিং ইন দেয়ার হার্ট। তো তারা যখন করলো 2016-তে কলকাতা থেকে, দেন ফার্স্ট টাইম ঢাকা থেকে সাম সিলেট পিপল ওয়েন্ট দেয়ার এন্ড জয়েন্ড, দেন দে ডিড এ সিলেটি সম্মেলন ইন বাংলাদেশ, জালালাবাদ সেশন ঢাকা তারা করলেন। Then we started in New York, because আমার মনে হলো যে we have to make it really একটা বিশ্ব সম্মেলন, ইন্টারন্যাশনাল ফিগার, বিকজ আমরা তো যেতে পারি নাই। তো what we did in New York, we not only গান বাজনা, ওই সময় মোস্টলি ফোকাস ছিল কালচারস এন্ড গান, which is very rich in Sylhet. We thought আমরা যারা মারা যাওয়ার আগে আমাদের চিলড্রেনদেরকে এস্টাবলিশ করা, আমাদের যারা সাকসেসফুল লাইক ইউ পিপল টুডে, how we can, I'm sure they're doing a lot of things, but if we can connect each other, we can even do more, because everybody has their own expertise and support. এইভাবে আমরা শুরু করেছি। কিন্তু এবার যেটা আমাদের
করোনার জন্য একটা ভালো জিনিস হয়েছে, before we do the সম্মেলন, which can be in September, but we are doing some pre-conference discussions. We have maybe like 10 discussions we have done on Poribesh with climate change, where the leader of climate, they talked about it with Porjeton. We had a long discussion, even the Porjeton Montri Ashchilen. So we are actually sharing all these ideas from people who are interested in these things. So business people from, like you, came from England and United States. They are a beautiful, highest level of lokjon jara interested. So Amra, we're trying to collect it together, and then we can ideas today. I'm going to summarize it and share with other people. So that's the purpose, that Amra jara baire ache, how we can support it, not like age jerkom geche function korche and everything forgotten. We want to make it a sustaining, self-sustaining people who are passionate, like Jay. Jay has a passion for old homes. We can make him a leader. And old home, there are multiple people interested. They want to give land, they want to give money. So we like to connect people who are interested with the other people. This is almost 10th program we are doing. So this is the purpose of Silet Shommelon, to connect each other, to whoever is interested. Shobai interested now, but people who are interested, how can we connect? Because Siletera, luckily we are all related to the blood. Siletera kintu amra shobar attiyo. So, and trust and bhalobasha and commitment is there. I'm sure other districts will learn from these things, and I'm already, my wife is not from Sylhet. So it's not that we are Sylheti. We are doing Sylhet because we wanted to improve a region, a model that other people can adopt. So thank you. থ্যাংক ইউ জিয়া ভাই। আমার মনে হয় আমরা মিন্টু ভাইকে দেখতে পাচ্ছি, উনি এসে গেছেন। তো আমার মনে হয় যে আমাদের সময় বোধহয় খুব নাই আর বেশি। তো আমি আবার একটু শেষ পর্যায়ে যখন এসে গেছি, আমরা একটু নুরু ভাই দিয়ে শুরু করি। নুরু ভাই, আমরা শেষ পর্যায়ে, আপনি কি বলবেন? আপনারা যে আজকে যে দেশ বিদেশ প্রোগ্রামে আমাদের একত্রিত করিয়া যে আইডিয়াটা শেয়ার করছেন, এবং আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। স্পেশালি আমাদের ডাক্তার সাহেব প্রফেসর জিয়াউদ্দিন আহমদ, ওনার কাছ থেকে অনেক কিছু শুনলাম, ভাষণ ভাইয়ের কাছ থেকে শুনলাম, এবং আমাদের স্পেশালি ইকবাল ভাই, তো আমরা তো সবসময় টেলিফোনে আলাপ হয় বা আমরা শেয়ার করি। বাট ইয়াং যায় মিয়া মানে আমার কাছে ভেরি রিয়েল লাগছে, পজিটিভ, মানে ভেরি পজিটিভ ম্যান। I think I should need to talk to you. I'm sure we can do some work in the UK with you and with us in our community. এটা কিন্তু ভালো। আর জিয়া ভাই অবশ্যই লন্ডনে আসবেন, আর আমেরিকায় আসলে যখন যাব আমি বাসন ভাইয়ের সাথে আলাপ করে আপনার সাথে দেখা করব। এটা আসলে কিন্তু খুব সুন্দর, এবং আমরা যেটা এনআরবি সিলেট যেটা ডিসেম্বরে করতেছি, এটা আপনারা সবাই দাওয়াত পাবেন। আমরা মোটামুটি একটা কাজ ইয়েতে নিয়ে যাই। এখন আমরা ইয়েতে আছি, আমাদের প্রথমে আগে বলছি যে আমরা এইটা করব এবং এইটা এই ডেটটা থাকবে। এর মধ্যে যেগুলা আমরা ওই মেকানিজম যেটা, এটা আমরা একত্রিত করি, আপনাদেরকে সবাইকে জানাবো। আর বাসন ভাই, জিয়া ভাই, থ্যাংক ইউ। জয় ভাই, আপনারা যে আমাদেরকে সবার কথা শুনলাম, আমার খুব ভালো লাগছে, এবং আজকে অনেক কিছু শেখার মতোও পাইলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যে কনক্লুডিং ওয়ার্ড ফ্রম ইউ। It's been an absolute honor being in the presence of established business people like we have Mr. Nazmul Nuru and Iqbal Ahmed OB. I hope to meet many other people like yourself, and of course, as I've mentioned previously, there are so many other people who are really interested in getting involved in any sort of projects in Bangladesh, but they just don't have any sort of link to be able to get involved. And I wouldn't be sitting here unless my uncle, Mr. Nazrul Islam Bashon, had advised me to be here, because there is a platform here which is present, and inshallah we can enhance this platform a little bit more. And I think the initiative which you have here is brilliant. There needs to be leaders in each sector, and I think that's the only way we can actually advance whatever we talk about, because it's very, you can easily just talk about things, and this is there are many people who are just talkers and they don't take any action.
This is the problem which we have nowadays. And I have always been a bit of a doer in my life, and I've always encouraged people to do less talking and more action. Or if you are going to talk, at the very least, do something about it. So this is something which encourages me, and I'm sure the viewers will also be encouraged. And hopefully, we can improve on some of the things that we've talked about, and we can meet at some point outside of this forum, and we can hopefully get a few action points put in, and we can work on them together. Thank you, Jay, for your kind words. Iqbal bhai, floor is yours. Okay, well, thank you. I am running out of my cell as I am on the laptop, so I'll be quick. It was a great honor, especially a great honor to have Professor Ziauddin Ahmed, whom I always admire. We all admire, all Siletis admire. যে আমেরিকা মুহিত সাহেব সবসময় আপনার কথা বলতেন, এবং আই হ্যাড এনআরবি ব্যাংক করার আগে আপনি আমাকে একটু সহযোগিতা করছেন মিটিং করার জন্য। নো, ইটস এ গ্রেট অনার, ইউ আর আওয়ার ট্রেজার, এন্ড আপনি এই সিলেট সম্মেলন নিয়ে যেভাবেই চিন্তা করতেছেন আমরা সবাই আপনার সাথে আছি। ইংল্যান্ডে ইনশাল্লাহ আমরা যেটা যখন চাইবেন আমরা সহযোগিতা করবো। বাসন ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ফ্রেন্ডশিপ, আই শুড সে, সিন্স উই নো ইচ আদার আর ফ্রম আর্লি 80s, এবং অনেক সংগ্রাম, অনেক সহযোগিতা পেয়েছি আপনার কাছ থেকে। আমরা কাজ করছি যে নুরু ভাই, আমাদের মন্টু ভাই যে এই আয়োজনের জন্য হতো, এন্ড রেডিও দেশে বিদেশে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি শুধু একটা জিনিস বলবো, আমি একটা জিনিস মানুষকে সবাইকে, জিয়া ভাই হয়তো সবাইকে ডাক্তার বলার জন্য উপদেশ দেবেন, আমি আমাদের নতুন প্রজন্মকে ব্যবসায়ী হওয়ার জন্য আমি উপদেশ দিই যে বিকাম বিজনেসম্যান, এন্ড দিস ইজ দ্য অনলি ওয়ে ইউ ক্যান রিক্রুট পিপল। একটা দেশের সরকার, বিশেষ করে বাংলাদেশের সরকারের ক্ষমতা নাই আজকালকে, যে ইউনিভার্সিটি থেকে যে ছেলে মেয়েগুলা বাইর হয়ে আসতেছে তাদেরকে চাকরি দেওয়ার মতো তাদের ক্ষমতা নাই। সুতরাং যত বেশি ব্যবসায়ী হবেন, যত বেশি এন্টারপ্রেনার হবেন, তারাই চাকরি দিতে পারবেন, তারাই তাদেরকে কাজে লাগাইতে পারবেন। ইঞ্জিনিয়ার হন আর ডাক্তারি হন আর আপনার ফাইন্যান্সের উপরে যদি মাস্টার ডিগ্রি হন, পলিটিশিয়ান, যাই হোক, একমাত্র এন্টারপ্রেনারই তাদেরকে ব্যবসা দিতে হবে। সুতরাং আমি সবাই তো সাকসেসফুল হওয়া হয় না, বাট সবাইকে আমি চেষ্টা করার জন্য বলবো আপনি চাকরি করেন, তার মধ্যে যেমন আগে চাকরি করে মানুষ চাকরি করে আবার টিউশনি করতো, আমি অনুরোধ করি যে আপনি চাকরি করেন আর পার্ট টাইম ব্যবসা করেন, দেখবেন ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন। ভিশন থাকতে হবে বড়, শুরু করবেন ছোট থেকে শুরু করলে আপনি বড় হতে পারবেন এবং আপনি এখান থেকে শিক্ষা নিতে পারবেন। অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার যদি সুইচ অফ হয়ে যায় তো মাফ করবেন। থ্যাংক ইউ ইকবাল ভাই আমাদের সাথে থাকার জন্য। আর ইকবাল ভাইয়ের কথার সাথে সাথে আমি জিয়া ভাইয়ের পারমিশন নিয়ে বলতে চাচ্ছি যে সিলেটে আমরা গত কয়েক মাসে বেশ কিছু মেয়েদেরকে আমরা পেয়েছি যারা স্টার্ট আপ বিজনেস শুরু করেছে অনলাইনে, এবং আমি মানে অ্যামেজড হয়ে গেছি। আমাদের এক ভাই আছেন আমেরিকাতে, তাহের, উনি ক্রাফটসের ব্যবসা করতেছেন এবং টনকে টন মাল তিনি বাংলাদেশ থেকে আনাচ্ছেন, এবং তার 52 প্রভিন্সে তার গুডসগুলা যাচ্ছে। এবং আমি তো তার কাজ মানে তার ব্যবসা দেখে আমি অভিভূত যে একটা নতুন একটা এরিয়া উনি খুলেছেন। এবং আমাদের মেয়েরা যেটা করতেছে, সিলেটের চা নিয়ে কাজ করতেছে, সে পড়ালেখা করতেছে, মাস্টার্স লেখা করতেছে, চা নিয়ে সে ব্যবসা করতেছে অনলাইনে, মণিপুরি শাড়ি নিয়ে ব্যবসা করতেছে, জামদানি শাড়ি নিয়ে ব্যবসা করতেছে, পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতেছে অনলাইনে, পান সুপারি নিয়ে ব্যবসা করতেছে। এই যে ডাইভার্সিফাইড ব্যবসা তারা করে তাদের নিজেদের লেখাপড়া চালাচ্ছে, তারপরে নিজেরা এস্টাবলিশড হওয়ার চিন্তা ভাবনা করতেছে। এবং একটা জিনিস আমি জিয়া ভাই জানেন, দে আর ফ্লুয়েন্ট ইন ইংলিশ এবং তারা কম্পিউটার লিটারেট, এবং এই যে পটেনশিয়াল যেগুলো আছে এগুলা কিন্তু আমাদের অজানা। এই কাজগুলাই কিন্তু জিয়া ভাই যে সিলেট সম্মেলন করতেছেন, আমরা খুঁজে খুঁজে এদেরকেও বের করতেছি। এই জন্য আমরা এই অনুষ্ঠানে পরবর্তীতে আজকে যেমন ইকবাল ভাইকে এনেছি, নুরু ভাইকে এনেছি, একজন তরুণকে এনেছি, ঠিক সেইভাবে আমরা চাচ্ছি যতটুকু পারা যায় যে এই যে আমাদের একটা ব্লেন্ডিং করা মুরব্বীদের সাথে আমাদের তরুণদেরকে, তো আমরা সেই চেষ্টা করে যাব, দেখি আমরা কতটুকু সফল হই। আর আপনাদের সহযোগিতা সব সময় লাগবে। আপনার যে এটা আমাদের নিজের কাজ, এবং এই সিলেট থেকেই কিন্তু আমরা বাংলাদেশ করতে পারবো। জিয়া ভাই, এখন আপনার। আবার সবাইকে অনেক ধন্যবাদ। তো আমি একটা ইকবালদের
এনআরবি কনফারেন্স শুনে মনে হলো যে আমার একটা কাজ কমে গেল। আমাদের সবাই বলতেছিল আপনারা কবে সিলেট সম্মেলন করবেন, ওইটাই আমরা সিলেট সম্মেলন হিসাবে ওখানে সবাই মিলে হাজির হয়ে যাব, কারণ উদ্দেশ্য তো মিলন। এবং এটাকে আমরা যদি কিছু গাইড করতে পারি, কিছু আইডিয়া দিতে পারি, কিছু অ্যাড করতে পারি, দ্য পারপাস দ্যাট উই আর টকিং অ্যাবাউট, দেন আমাদের কাজ কমে গেল। আমরা তাদের সাথে মিলে আমরা এটা সিলেট সম্মেলন সিলেটে করে ফেলতে পারবো। তো সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নজরুল, মিন্টু। জি, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুবই ভালো লাগলো, খুবই মূল্যবান কথা শুনলাম সবার কাছ থেকে, এবং এতে আমরা আমাদের প্রবাসী যারা আছেন তারা তো অনুপ্রাণিত হবেন, এবং যারা দেশ থেকেও অনুষ্ঠানটি দেখছেন তারাও অনুপ্রাণিত হবেন যে আমরা যে সবসময় দেশকে নিয়ে ভাবি এবং দেশে কিছু করতে চাই। এবং এই আজকের এই সব ভাবনার চিন্তা এগুলো সব আমাদের অগ্রজ জিয়াবের কাছ থেকে এগুলো আসছে। উনি সবসময় চিন্তা করেন এবং আশা করি তার এই স্বপ্ন পূরণ করতে আমরা যদি নাও পারি, আমাদের পরবর্তী প্রজন্ম জয় মিয়ার মতন মানুষেরা এগিয়ে আসলে সত্যিকার ভাবে আমরা বাংলাদেশকে, এবং জয়ের একটা পজিটিভ অ্যাটিটিউড দেখলাম যে বাংলাদেশ যে পটেনশিয়াল এবং বাংলাদেশের যে মানুষজন যে ভালো কিছু করতে চায়, এই ধারণাটা যদি সব প্রবাসীদের বা সব তরুণদের মধ্যে যদি বিস্তৃতি লাভ করে, তাহলে সত্যিকার ভাবে আমরা দেশকে গড়তে পারবো, সোনার বাংলা গড়তে পারবো। আপনাদেরকে আবারও ধন্যবাদ। দেখা হবে। নজরুল ইসলাম বাসন, আপনি যেটা বলছিলেন যে মেয়েদেরকে নিয়ে, যে মেয়েদেরকে আপনি আবিষ্কার করেছেন, আপনি নিশ্চয় জানেন যে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে কাঞ্চন কন্যা নামে। আপনি সেই বিষয়ে তো একটু ঘোষণাটা দিলে আপনার মুখ থেকে মানায় তো ভালো, আপনি কি বলবেন? থ্যাংক ইউ মিন্টু ভাই। আগামী বুধবার থেকে দেশে বিদেশে টিভিতে আমাদের সিলেটের যারা স্বনামধন্য, উনি জাতীয়ভাবে পরিচিত আমাদের আপা রাশেদাকে চৌধুরী থাকবেন অনুষ্ঠানে, ওনার সাথে আরো 4 জন এন্টারপ্রেনার থাকবেন, এবং আমরা কাঞ্চন কন্যা নামে দেশে বিদেশে টেলিভিশনে একটা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের মিন্টু ভাই আমাদেরকে স্পেস দিয়েছেন, একটা নিয়মিত অনুষ্ঠান হবে। আর আমি আগে যেটা বলছিলাম যে এই মেয়েরা সিলেটে তাদের নিজস্ব পুঁজি দিয়ে, তারা নিজস্ব পুঁজি বিনিয়োগ করে তাদের ব্যবসা শুরু করেছে, অনলাইন ব্যবসা। তো এইটাতে মিন্টু ভাইকে আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি যে অনুষ্ঠানটা করার সুযোগ করে দিয়েছেন। আগামী সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনাদেরকে আবারও ধন্যবাদ নাজমুল নুরু ভাই, জয় মিয়া, আর ইকবাল ভাই তো মনে হয় ওনার ব্যাটারি চলে গেছে। জিয়া ভাই আবার আপনাকে ধন্যবাদ। নজরুল ইসলাম বাসন, আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই আয়োজনটি আজকে উপহার দেওয়ার জন্য। আবারও দেখা হবে আপনাদের সাথে। এবার আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন বিশ্ব সিলেট সম্মেলন 2021 উপলক্ষে আমরা যে প্রতি সপ্তাহে 2টো অনুষ্ঠান, প্রস্তুতিমূলক অনুষ্ঠান করছি বিভিন্নভাবে, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, সবকিছু মিলিয়ে আমাদের ভাবনা চিন্তাগুলোকে আমরা এখানে শেয়ার করছি। পরবর্তীতে যখন মূল সম্মেলন হবে, মূল সম্মেলনগুলোতে আমরা আমাদের পুরো বিষয়গুলো আমরা সামারাইজ করে আমরা একটা কিছু উপহার দিতে পারবো, এবং আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এটা অনুরোধ শুধু আপনার জন্য না, আপনার পরিবারের জন্য, আমাদের সমাজের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।